ক্লাসটা এই ভিডিওটা শুরু করার আগে আমি তোদেরকে একটা কথা বলতে চাই। আমি জানি তোদের মধ্যে অনেকেই বা হয়তো প্রত্যেকেই একটা গভীর সমস্যার মধ্যে আছিস। তোরা এতদিন ধরে ক্লাস 11 এর সিলেবাসটা পড়ছিস, তো এইটুকু বুঝতে পেরেছিস এটা ক্লাস 10 বা 9 এর সিলেবাস নয়, তার থেকে অনেকটা আলাদা। এখানে তোকে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর কিছু পড়তে হচ্ছে, প্রচুর কিছু মনে রাখতে হচ্ছে, প্রচুর প্রবলেম প্র্যাকটিস করতে হচ্ছে, তার উপর পরীক্ষার তো একটা চাপ রয়েছেই, নম্বর তোলার তো একটা চাপ রয়েছেই। এই সবকিছুর মধ্যে একটা সবে সবে ক্লাস 11-এ উঠে 11-এর অ্যাটমসফিয়ারটার সাথে মানিয়ে নেওয়া ছেলে বা মেয়েটা নিজেকে ডাউট করতে শুরু করে। সে হয়তো ভাবে আমি 10 লেভেলে যতটা নাম্বার পেয়ে এসেছি, যেভাবে কাঁপিয়ে এসেছি, যেভাবে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে এসেছে, 11-এ আদৌ সেটা করবে তো? 11-এ আদৌ আমি সেইভাবে নাম্বার পেতে পারবো তো? 11-এ আদৌ আমার পারফরমেন্সটা 10-এর মতো 9-এর মতো থাকবে তো? এবং এখান থেকেই শুরু হয় একটা গভীর মানসিক চাপ। আর সেই চাপের জন্যই হয়তো তুই নিজের সেরা পারফরমেন্সটা চাইলেও দিতে পারিস না। কারণ কেউ যদি সবসময় একটা প্রেশারের মধ্যে থাকে, কেউ যদি সবসময় একটা সেলফ ডাউটের মধ্যে থাকে, সে কিন্তু নিজের সেই বেস্ট ব্যাপারটা করতেই পারবে না, আনতেই পারবে না। এবং তোকে আমি এইটুকু বলে রাখছি, তুই যে বিষয়টা নিয়ে ভাবছিস, যে বিষয়টা নিয়ে এত সমস্যার মধ্যে আছিস, সেটা 10 জনের মধ্যে 9 জনের সমস্যা। আমরা এত বছর ধরে ক্লাস 11-12 পড়াচ্ছি, আমরা সবসময় দেখে এসেছি 11-এর মাঝামাঝি অবস্থায় বা শেষের দিকে গিয়ে ছেলেমেয়েরা কিন্তু এইরকম কথাবার্তা ভাবতে শুরু করে। এবং আমি তোকে বলে রাখছি, তুই প্রপারলি, তোকে যেইভাবে এখন আমি শেখাবো তুই সেইভাবে পড়তে থাক, তোর এই সমস্যা থাকবে না। তুই পারবি, তুই সব পারবি, তুই 11-এও পারবি, তুই 12-এ তো আরো ভালো করে পারবি। তুই মাধ্যমিকেও কাঁপিয়েছিস, তুই 11-এও কাঁপাবি, তুই 12-এও কাঁপাবি, তুই শুধু নিজের উপরে ভরসা রাখ। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা তোদের খুব একটা ফেভারিট চ্যাপ্টার বলতে পারিস, পরমাণুর গঠন, আমি সেটাকে তোদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোরা অনেকদিন আগে এটাকে পড়েছিস, আমরা আমাদের ব্যাচের মধ্যে এটাকে একদম ধরে ধরে যেভাবে কমপ্লিট করতে হয় তার থেকে আরো ভালো করে কমপ্লিট করার চেষ্টা করেছি। কিন্তু আমি জানি ওই একই সমস্যা অনেকদিন আগে পড়া হয়ে গেছে দাদা, একটু যদি মনে করিয়ে দিতে খুব ভালো হতো। অনেকে ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে ক্লিক করেছে, হ্যাঁ এবার রিভিশনটা হবে, এবার কামব্যাকটা হবে। হবে আজকের এই ভিডিওটার মধ্যে এমন করে তোকে আমি শিখিয়ে দেবো যাতে পরমাণুর গঠন তুই যেটা পড়েছিলি, হয়তো একটু একটু ভুলে গেছিস, সেটা তোর মাথার মধ্যে আবার গেঁথে যাবে, তুই ধামাকা আবারও করে দিবি। শুরু করা যাক ধামাকা। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল আজকে আর কোনো কথা নয়, একদম শুরু করা যাক প্রথম থেকে। তোরা প্রত্যেকেই দেখতে পাচ্ছিস যে এই যে স্লাইডগুলো রয়েছে, এই বিষয়গুলোর সাথে কিন্তু তোরা একটু হলেও পরিচিত, বিশেষ করে এই ছবিটার সাথে। তোদেরকে এগুলো আমি একদম যখন বেসিক লেভেল শিখিয়েছিলাম তখনও যেভাবে শিখিয়েছিলাম আজকেও সেভাবেই শুরু করব। তবে এখন তোরা সবই জানিস, সুতরাং অতটা সময় আর দিতে হবে না। একদম বাজে কথা বলবো না, যেটা লাগবে সেটাই বলবো, যেটা পরীক্ষায় আসে সেটাই বলবো, যেটাকে শেখাতে হবে সেটাই বলবো, যেভাবে শেখাতে হবে সেভাবেই বলবো। তোরা প্রত্যেকে জানিস, যদি এটা নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের বাইরে এরকম ভাবে পরপর পরপর কক্ষপথগুলো থাকে। প্রথম কক্ষপথটাকে আমরা কে কক্ষপথ বলি, তারপরেরটাকে এল বলি, তারপরেরটাকে এম বলি, তারপরেরটাকে এন বলি। দেখ আমরা প্রত্যেকেই জানি যে কক্ষপথ যেমন থাকে তার একটা ক্রমিক সংখ্যাও থাকে, যেটাকে এখন তোরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা নামেও চিনিস। তোরা প্রত্যেকেই জানিস যে এই প্রথম যে কক্ষপথটা থাকে সেটাকে আমরা 1 নম্বর কক্ষপথ বলি, পরেরটাকে 2, তারপরেরটাকে 3, তারপরেরটাকে 4। এবং এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা এই ক্রমিক সংখ্যাটাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করে থাকি। এই যে দাদা এন এর ভ্যালুগুলো আছে, এগুলো কি শুধুমাত্র ওই কক্ষপথগুলোকে চিহ্নিত করার জন্য বা তাদের ওই গুনতি করার জন্য, মনে রাখার জন্য এইটুকুতেই কি ইউজ হয়? একদমই না। এই এনটা কিন্তু তাদের মধ্যে অবস্থানকারী সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যাটা মাপতেও সাহায্য করে, এবং তার ফর্মুলাটা হচ্ছে 2 × n²। যেমন দেখবি তোরা ছোটবেলা থেকেই করে আসছিস, আমরা যদি কে কক্ষপথের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন মাপতে চাই, তাহলে তুই এখানে যেহেতু এটা যেহেতু প্রথম কক্ষপথ, এন এর ভ্যালুটা 1, তাই তুই 2 × 1² করে দিবি। আর দাদা 2 × 1² মানে তো 2 হয়। আরে যদি এল এর ক্ষেত্রে মাপতে চাস, তাহলে দাদা এখানে তো এটা দ্বিতীয় কক্ষপথ ছিল, তাহলে 2 × 2² হয়ে যাবে, 2² মানে 4 × 2 8 হয়ে গেল। এগুলো কিন্তু তুমি আবার পরে ওই মিলিয়ে মিলিয়ে দেখাবে, আমি সব জানি, এখন আমরা সব জেনে গেছি। যারা ব্যাচের মধ্যে পড়িস তারা তো একদম এগুলোতে এক্সপার্ট হয়ে যাওয়ার কথা, একদম বেসিক টু অ্যাডভান্স সব তোদেরকে শিখিয়ে দিয়েছি এখান থেকে। তারপরে এম 2 × 3², 3² মানে 9, 9 × 2 18 হয়ে গেল। এখানে কিন্তু এন এর ভ্যালুটা 3 ছিল। তারপরে এন যেটা রয়েছে সেটা হচ্ছে 2 × 4² মানে 16 × 2 32টা ইলেকট্রন এখানে সর্বোচ্চ থাকতে পারে।
এখানে কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা 4 ছিল। এইটুকু ইনফরমেশন একটা ক্লাস 9-এর ছেলে বা মেয়েও বলে দিতে পারবে। এইবার দাদা আমি জানি তুমি এখন কি গল্প দিতে চলেছো, তুমি বলবে যে তুমি একটু আগে পড়ানোর আগে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলে, তুমি পরপর 4টে বাড়ি দেখতে পেয়েছো, তার মধ্যে প্রথম বাড়িটা তুমি দেখেছো 1 তলা, তারপরের বাড়িটা তুমি দেখেছো 2 তলা, তারপরেরটা তুমি নাকি দেখেছো 3 তলা, তারপরেরটা তুমি নাকি দেখেছো 4 তলা। আমি তোমার বিগত 3 বছরের ভিডিও দেখেছি, তুমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলো যে তুমি নাকি যখন পড়াতে আসছো তার আগেই নাকি তুমি হেঁটে হেঁটে এসেছো। তো ব্যাপার হচ্ছে তোরা এখন সবকিছু জেনে গেছিস, এবং এই কথাগুলো বলার মাধ্যমে আমি তোদের সেই সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই একটা যে বিষয় থাকে যে না আমি সব জানি, আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে, সেটাকে কিছুটা হলেও এই কিছুক্ষণের মধ্যে বার করে দিতে পেরেছি। এই কনফিডেন্সটাই লাগবে, এভাবেই তোকে পড়তে হবে। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তুই পারবি। কেমিস্ট্রিতে অন্তত তোর কোনো সমস্যা আমি হতে দিইনি, দেবো না, তুই বুঝে গেছিস। আমি যা বলেছিলাম কেমিস্ট্রিতে, আমি তোকে বলেছিলাম সাবজেক্টটা শিখিয়ে দেবো, আমি তোকে সাবজেক্টটা শিখিয়ে দিচ্ছি। সবে তো ফার্স্ট সেম চলছে, সেকেন্ড সেমে অর্গানিকটা আসতে দে না, দেখ না কি করি, তারপর 12-এ দেখ না কি হয়। তোরা প্রত্যেকেই জানিস এটাকে আমি কে কক্ষপথ বলি, এটাকে এল বলি, এটাকে এম বলি, এটাকে এন বলি। এইবার বিষয়টা হচ্ছে দাদা এটা যে 1 তলা, এটা যে 2 তলা, এটা যে 3 তলা, এটা যে 4 তলা, এর পেছনের রহস্যটা কি এবার তুমিই বলো। বললাম আচ্ছা দেখ, এর রহস্যটা কিন্তু হচ্ছে উপকক্ষ। যেমনি ফলের ভেতরে থাকে বীজ, সেমনি কক্ষপথের ভেতরে থাকে উপকক্ষ। এখন বিষয় হচ্ছে যে দাদা এক একটা কক্ষপথের মধ্যে কটা করে উপকক্ষ থাকবে সেটা কি করে বার করব, আর এই উপকক্ষগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি। আমি বললাম দেখ ভাই এগুলো তো তোরা সবই জানিস। এখন এই উপকক্ষগুলোকে কিন্তু আমরা এস পি ডি এফ দিয়ে প্রকাশ করে থাকি। শুধু বোঝার মতো বিষয় হচ্ছে কক্ষপথগুলোকে কিন্তু আমরা বড় হাতের হরফ দিয়ে প্রকাশ করতাম, অক্ষর দিয়ে প্রকাশ করতাম, কিন্তু উপকক্ষগুলোকে কিন্তু আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। এখন দাদা এই যে এসপিডিএফ, পাওয়ার রেঞ্জার্স এসপিডির কথা মনে পড়ে যাচ্ছে, আর তার সঙ্গে এখন একটা এফ জুড়ে গেছে, তাই তো? আমি বললাম হ্যাঁ। তুমি আমাকে একটু বলো তো কোন কক্ষপথের মধ্যে কটা করে উপকক্ষ থাকবে আমরা বুঝবো কি করে? মানে একটা ফলের মধ্যে কতগুলো বীজ আছে আমি বুঝবো কি করে? এটা বোঝার একটা টেকনিক আছে। ধর এই যে কে কক্ষপথটা রয়েছে, এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত বল দাদা? এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1। তাহলে মনে রাখবি এর মধ্যে একটাই উপকক্ষ থাকবে। আচ্ছা ধরে নিলাম তুমি যেটা বলছো সেটাই ঠিক, কিন্তু আমাকে এইটা বলো যে এই যে এখানে একটাই উপকক্ষ থাকবে সেই উপকক্ষটা কি? আমি বললাম তুই পরপর লিখতো এস পি ডি এফ, সবার প্রথমে কোনটা পড়ে? দাদা এস পড়ে, তাহলে এস কে আমি সবার প্রথমে লিখে দিই, গল্প শেষ। তার মানে এখানে যদি একটাই উপকক্ষ থাকে তাহলে সেটা এসি হবে। তাহলে দাদা পরেরটা আমি করি, করো। এল এর ক্ষেত্রে n = 2 হয়, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 হয়, তার মানে তোমার কথা অনুযায়ী এখানে দুটো উপকক্ষ থাকার কথা। বললাম একদম থাকবে। কে কে থাকবে? না প্রথমে এস থাকবে, তারপরে পি থাকবে। বল হ্যাঁ একদম ক্লিয়ার আছে। আর তারপরেরটায় আরে এগুলো আমরা সব জানি, তুমি কি করাচ্ছ? আরে করাচ্ছি মানে তোদের জন্যই করাচ্ছি, শুধু দেখতে থাক, পরপর এমন জায়গায় পৌঁছে দেবো না বুঝতে পারবি না, লাস্টে কি বুঝতে পারবি না, নিজেকে চিনতে পারবি না আর কি। দাদা n = 3 আছে, তার মানে 3 জন থাকবে, এস আছে, পি আছে, ডি আছে। দাদা এন এর ক্ষেত্রে n = 4 আছে, মানে 4 জন থাকবে, তার মানে দাদা এখানে সব কটা চলে এসেছে বিয়ে বাড়ির খাওয়ার ক্ষেত্রে, তাই তো? আমি বললাম একদম। এইবার বিষয়টা আমাকে একটুখানি পরিষ্কার করে বলো যে এই যে তুমি কক্ষপথগুলোর আকৃতি ফাকৃতি লিখে রেখে দিয়েছো, এই যে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, এই যে ডাম্বেল আকার, এই যে ডবল ডাম্বেল, এই যে ডিফিউজ বা পরিব্যাপ্ত, এগুলো তো আমরা জানি। তুমি আমাকে একটা ছোট্ট কথা বলবে, এই আগের যে ছবিটা তুমি এঁকেছিলে সেইটার রহস্যটা একটু বলে ফেলো। বললাম আচ্ছা বলে ফেলি। তুই কি দেখলি কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত? না 1। তার মানে এখানে একটাই উপকক্ষ থাকবে আর সেটা হচ্ছে এস। এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, এই জন্য দুটো উপকক্ষ থাকবে, একটা এস একটা পি। এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 4, আরে সেই জন্যই তো বিল্ডিং গুলো অত তলা। তার মানে দাদা ধরো তুমি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বাড়ি সামনে আছে, তুমি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলে হ্যাঁ রে তোর বাড়ি কোনটা? আমি দেখালাম এই যে এইটা আমার বাড়ি, আমি ধরো এই বাড়িটার মধ্যে থাকি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমি বলেছিলাম এইটা আমার বাড়ি। আমি তোমাকে স্পেসিফাই করিনি যে আমি এই বাড়ির কোন ফ্লোরটার মধ্যে থাকি। তুমি আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে হ্যাঁ রে আমি তো বুঝতে পারলাম এটা তোর বাড়ি, কিন্তু এত বড় বাড়িটা তুই কোথায় থাকিস, তুই কোন ফ্লোরের মধ্যে থাকিস?
তখন যে উত্তরটা আসবে যে এত বড় বাড়িটা যখন আমি বাড়ি দেখিয়েছিলাম, যখন আমি বলেছিলাম এইটা আমার বাড়ি, এই পুরো বাড়িটা অ্যাকচুয়ালি আমি কক্ষপথকে মিন করতে চেয়েছিলাম। ইলেকট্রনকে যদি কেউ জিজ্ঞাসা করে হ্যাঁ রে তোর বাড়ি কোনটা, ও বলবে গোটা কক্ষপথটা আমার বাড়ি। বলবে ঠিক আছে কক্ষপথটা তো আমি বুঝলাম, কক্ষপথের ভেতরে তুই কোন উপকক্ষের মধ্যে আছিস? বলবে ইয়ে হুই না অ্যান্সার। তার মানে এইটা হচ্ছে এস, এটা হচ্ছে এসপি, এসপিডি, এটা হচ্ছে এসপিডিএফ। আমি এবার স্পেসিফাই করতে পারবো যে না আমি এই পি এর মধ্যে আছি, অথবা আমি এই এফ এর মধ্যে আছি, অথবা আমি এই ডি এর মধ্যে আছি, অথবা আজকে আমাকে মা বাড়ি থেকে বার করে দিয়েছে। তো কোনোভাবে আমি একটা স্পেসিফাই করে দিতে পারবো, ঠিক আছে। এবার দাদা আমি সবই বুঝলাম, উপকক্ষের ধারণা ফারণা সবই একটু মনে টনে পড়ে গেছে। তুমি আমাকে একটু বলো, এই কক্ষপথের যেমনি মুখ্য কোয়ান্টাম সংখ্যা আছে, এই উপকক্ষের জন্য একটা কোয়ান্টাম সংখ্যা ছিল না, এটা কি দিয়ে বেশ লিখতাম? বললাম মনে পড়ছে না তোর? আমরা এটাকে এল দিয়ে লিখতাম, এল, এবং এটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলতাম। মনে রাখার মতো বিষয় কি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কিন্তু 0 দিয়ে শুরু হয়, তারপরে 1 হয়, হ্যাঁ হ্যাঁ জানি মনে পড়ে গেছে, তারপরে 2 হয়, তারপরে 3 হয়। এবং এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার শুধুমাত্র একটা শো অফের জন্য নয়, এটা উপকক্ষকে জাস্ট কাঁদছিল বলে দিয়ে দেওয়া হয়নি যে কক্ষপথের আছে আমার কেন নেই। যেমনি করে যাদের বাড়িতে ভাই বা বোন আছে তারা জানে যে তোর জন্য যদি একটা জামা আসে, বোন বা ভাইয়ের জন্য ওই জামাটা আসতে হয়, সেই রকম কক্ষপথের জন্য যদি কোনো কোয়ান্টাম নাম্বার তৈরি হয় তো উপকক্ষের জন্য তৈরি হতেই হবে, নাহলে ধর্ণা চলে আসবে। কিন্তু দাদা এই যে তুমি চারখানা লিখেছো, এদের কাজটা কি আছে? যেমনি ধরো আজকে কক্ষপথের ক্ষেত্রে যে কোয়ান্টাম নাম্বার গুলো ছিল সেগুলো দিয়ে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রনটা আমরা বার করতে পারতাম, এই উপকক্ষের কোয়ান্টাম নাম্বার দিয়ে উপকক্ষের মধ্যে অবস্থানকারী সর্বোচ্চ ইলেকট্রনকে আমরা বার করতে পারবো। একদম পারবি, কেন পারবি না? এবং তার ফর্মুলাটাও নিশ্চয়ই তোদের মনে আছে, 2 × 12+1। মানে আমি যদি তোকে এখন বলি যে একটা করে উপকক্ষ আমি তোকে এখানে দেখিয়ে দিচ্ছি, ধর আমি প্রথমে বললাম এস উপকক্ষ, তোরা প্রত্যেকেই জানিস এখন এস এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে এখানটায় সর্বোচ্চ ইলেকট্রন কত হয়ে যাবে ভাই? তুই 2 × 0+1 করে দে। দাদা 2 × 0 মানে 0 হয়ে যাচ্ছে, +1 মানে 1 হয়ে যাচ্ছে, × 2 মানে 2 হয়ে যাচ্ছে। খুব ভালো কথা। আর দাদা তুমি তো আমাদেরকে শিখিয়ে দিয়েছো 4 করে করে বাড়াতে হলো না, করে দেখাতে হবে কিন্তু। 1 2 × 1+1 হয়ে গেল, তাহলে 2 + 1 3, 3 × 2 6 হয়ে গেল। আচ্ছা দাদা ডি এর ক্ষেত্রে কি হবে? L = 2 হবে, তাহলে 2 × 2+1 হয়ে গেল, 2 2 4 1 5 আর 2 10 হয়ে গেল। আচ্ছা এফ এর ক্ষেত্রে কি হয়ে গেল? L = 3 হয়ে গেল, 2 × 3+1 হয়ে গেল, 6 + 1 7 × 2 14 হয়ে গেল। এই যে একটু আগে তুই বলছিলি না 4 4 এর বৃদ্ধি, 4 4 এর বৃদ্ধি, 4 4 এর বৃদ্ধি। দাদা কক্ষকের ক্ষেত্রে আমরা থাম রে ভাই, থাম, সবকিছু আগে আগে বলে দিলে তাহলে এখন পুরো ভিডিওটা কে দেখবে বসে বসে? সবই তো জানিস তুই। রিভিশন কাকে বলে? যা করাচ্ছি চোখ কান নাক বুঝে করতে থাক, তারপরে মাথার মধ্যে এমন করে গেঁথে যাবে, একদম শেষের দিকে যখন যাবি না এইসব যখন করাবো, দেখতে পাচ্ছিস তো সব আছে, অনিশ্চয়তা নীতি, এই দেখ বর্ণালী ফর্ণালী সব আছে, ব্যাস বুঝে গেছিস, এবার সব চুপ হয়ে গেছে। अब तो ক্লাস करना पड़ेगा। এবার দেখ এগুলো সব হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট, গৌণ কোয়ান্টাম সংখ্যা ফংখ্যা সব মিটে গেছে। এবার কক্ষ উপকক্ষের সেই লেজেন্ডারি মেলবন্ধন, যেটা আমি মানে এটা কিন্তু কোনো বই ফইয়ের মধ্যে হুট করে তুই দেখতে পাস না এরকম ভাষা লেখা থাকে মেলবন্ধন, কিন্তু আমি এটাকে জবে থেকে 11 পড়াচ্ছি, সেই 20-21 সাল থেকে, তখন থেকে এইভাবেই করিয়ে আসছি, এবং অনলাইনে ধরি 3-4 বছর ধরে করাচ্ছি, এইভাবেই করিয়ে আসছি। এবং আমি এতে দেখেছি যখন প্রথমবার করাই না, প্রথমবার, তখন ছেলেমেয়েদেরকে শেখাই এটা একটা ম্যাজিক, এবং ট্রাস্ট মি ওরা কিন্তু এই বিষয়টাকে ম্যাজিক হিসাবেই ট্রিট করে, এবং যে প্রথমবার দেখবে এটা তার কাছে একটা ম্যাজিক। তুই দেখবি, আমি জানি তোদের মধ্যে অনেকে আছে যারা এটাকে প্রথমবারই দেখছে, বদমাস গুলো পড়াশোনা করেনি এতদিন। দেখ দাদা একটু আগে তুমি কক্ষপথ বলেছিলে, আমি বললাম হ্যাঁ কক্ষপথ বলেছিলাম। তুমি কে কক্ষপথ বলেছিলে তো? হ্যাঁ বলেছিলাম তো। বল কি তারপরে কি? দাদা কে কক্ষপথের মধ্যে কি উপকক্ষ থাকে? নেস উপকক্ষ থাকে। বললাম আচ্ছা। দাদা এল কক্ষপথ বলেছিলেন না তুমি, এল কক্ষপথ? হ্যাঁ। এল কক্ষপথের মধ্যে কি কি উপকক্ষ থাকে? একটা এস থাকে একটা পি থাকে না? বললাম হ্যাঁ একটা এস থাকে একটা পি থাকে। দাদা তুমি একটু আগে বলেছো, অস্বীকার করতে পারবে না,
এম যে কক্ষপথটা রয়েছে তার মধ্যে তিনটে উপকক্ষ আছে, একটা এস আছে, একটা পি আছে, একটা নাকি ডি আছে। বললো হ্যাঁ, আমি অস্বীকার কেন করতে যাবো? আর দাদা তুমি কিন্তু বলেছো একটু আগে যে যেটা এন কক্ষপথ আছে তার মধ্যে কিন্তু আবার চারটি উপকক্ষ আছে, একটা এস আছে, একটা পি আছে, একটা ডি আছে, একটা এফ আছে। বললাম একদম আমি বলেছি। এবার দাদা সর্বোচ্চ ইলেকট্রন গুলো কাউন্ট করো তো। দেখো একটু আগে তুমি আমাদেরকে শেখালে, একটু আগে আমরা শিখে ফেলেছি। কোথায় শিখলাম? এই যে শিখেছি যে এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন দুটো থাকে, তারপরে চার চার করে বাড়িয়ে দিতে হয়। পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, এফ এর ক্ষেত্রে 14টা। তাহলে আমি এখানটায় সর্বোচ্চ ইলেকট্রন গুলো একটু বসিয়ে বসিয়ে যাই। বললাম বসিয়ে বসিয়ে যা। দাদা এস এর ক্ষেত্রে দুটো থাকে। হ্যাঁ দাদা এস এর ক্ষেত্রে দুটো থাকে, 4 বাড়িয়ে দাও। পি এর ক্ষেত্রে 6টা থাকে। হ্যাঁ দুটো থাকে, 6টা থাকে, এখানে দেখো 10টা থাকে। হ্যাঁ দেখো দাদা দুটো থাকে, 6টা থাকে, 10টা থাকে, 14টা থাকে। হ্যাঁ এবার একটু দেখো ম্যাজিক দেখা। দাদা এখানে তো কিছু নেই, মানে 2 আছে। একদম। দেখো দাদা এখানে 2 আর 6 মিলিয়ে 8 আছে। একদম। দেখো 2 আর 6 মিলিয়ে 8 আর 10 মিলিয়ে 18 আছে। একদম। আচ্ছা 2 আর 6 মিলিয়ে 8 আর 10 18, 18 10 8 হাজার 4 32 আছে। একদম। খেয়াল করে দেখো তো, 2n² ফর্মুলা দিয়ে কে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন তো দুটোই বেরিয়েছিল, 2 × 1² করে। এল কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন তো 8ই বেরিয়েছিল, 2 × 2² করে। আচ্ছা এম এর সর্বোচ্চ ইলেকট্রন তো 18ই বেরিয়েছিল, 2 × 3² করে। আরে এন এর সর্বোচ্চ ইলেকট্রন তো 32 বেরিয়েছিল, 2 × 4² করে। তার মানে ইলেকট্রন অ্যাকচুয়ালি উপকক্ষের ভেতরে থাকে, কক্ষপথ একটা শো অফ মাত্র। আমি বললাম ওটাই তো তোকে আমি বোঝাতে চাইছি। তুই যে বললি তুই ওই বাড়িটাতে থাকিস, তুই কি অ্যাকচুয়ালি বাড়ির মধ্যে কোনো একটা পাইপের মধ্যে এমনি করে ঝুলছিস? তা তো নয়, তুই তো বাড়ির ভেতরে আছিস। তোকে তোর মা বাড়ি থেকে বার করে দিয়েছে, তুই পাইপ বেয়ে বেয়ে উঠেছিস, তা তো নয়। তুই বাড়ির ভেতরে কোনো একটা ফ্লোরের মধ্যে রয়েছিস। কিন্তু আমি বলছি আমার ওই স্টুডেন্টটা জানিস তো খুব বড় লোক, ওই বাড়িটার মধ্যে থাকে, আর আমি এখান থেকে দেখছি ওকে মাঠ থেকে বসে বসে। আমি যে বললাম তুই ওই বাড়িটাতে থাকিস, তার মানে তুই বাড়ির কোনো একটা ফ্লোরের মধ্যে থাকিস। আমরা যে বলছি ইলেকট্রনটা কক্ষপথের মধ্যে আছে, অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কক্ষপথের ভেতরে কোনো একটা উপকক্ষের মধ্যে আছে। যেমনি করে একটা কোম্পানির মধ্যে কাজ করে এমপ্লয়িরা, আর নাম হয় কোম্পানির মালিকের, একই রকম ভাবে এই যে কে কক্ষপথের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে হোল্ড করে এস উপকক্ষটা, এস উপকক্ষের সর্বোচ্চ দুটো ধরে বলে কে এর নাম হয় যে কে এর মধ্যে দুটো থাকে। এখানে এ দুটো ধরে, এ 6টা ধরে, তাহলে মোট 8টা। নাম করে নেয় এ যে আমার কাছে 8টা থাকে। এখানে এ দুটো, এ 6টা, এ 10টা ধরে, ওই জন্য টোটাল থাকে 18টা, আর নামটা কামিয়ে নেয় যে আমার কাছে থাকে 18টা। এখানে সবার কাছে ইন্ডিভিজুয়াল দেখে এত এত করে ইলেকট্রন থাকে, নাম কামিয়ে নেয় এন কক্ষপথটা যে আমার কাছে থাকে 32টা। দিস ইজ দ্য ম্যাজিক। এবং এর মাধ্যমে তুই বুঝতে পারলি যে কক্ষ উপকক্ষের মধ্যে কিন্তু একটা মেল বন্ধন আছে, এরা কিন্তু আলাদা কিছু নয়, ওটা ওর ভেতরে থাকে, সেটাই তার প্রমাণ। পরিষ্কার? এবার দাদা কক্ষক মানেটা কি? দেখ আমি আরেকটুখানি তোকে ডিস্টার্ব করতে চাই। আমি তোকে ফোন করলাম ওই মাঠ থেকে বসে, হ্যাঁ রে আমি না তোর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তুই একটুখানি জানলাটা খুলে একটু হাতটা নাড়িয়ে দেখা না তুই কোন রুমের ভেতরে আছিস। তুই মনে মনে ভাববি দাদা প্রথমে ঘর জিজ্ঞাসা করলো, তারপরে ফ্লোর জিজ্ঞাসা করছে, তারপরে রুম জিজ্ঞাসা করছে, মাইনে ফাইনে বাড়িয়ে দেবে নাকি? হ্যাঁ অন্য একটা রুমে গিয়ে হাতটা বাড়িয়ে দেখায়। তারপর তুই ভাবলি না না না, দাদা তো 2 বছরের ফিস একসাথে নিয়ে নিয়েছে, তো মাইনে ফাইনে বাড়াবে না, একটু হাতটা বার করে দেখিয়ে দি। এবার তুই ওখান থেকে হাতটা বার করলি, যখনই হাতটা বার করলি আমি বুঝতে পারলাম আচ্ছা তার মানে তুই এই পুরো বিল্ডিংটার মধ্যে এই ফ্লোরটার এই কোনার রুমটার মধ্যে আছিস। মানে এবার আমি আস্তে আস্তে তোর এক্স্যাক্ট লোকেশনটা, তোর এক্স্যাক্ট ঘরটা চিনতে পারলাম। এতক্ষণ চেনাসনি তুই আমাকে, আমাকে ফোন করে করে চিনতে হচ্ছে। একবারও বলিসই না যে দাদা ভেতরে এসো একটু কিছু খাবে আসো। আমি কিন্তু লুচি আলুর দম খেতে খুব পছন্দ করি বাই দ্য ওয়ে। তা বললাম এটা বলছি না যে যখন দেখা হবে খাওয়াবি। বিষয়টা হচ্ছে কি, আমি তোর এক্স্যাক্ট লোকেশনটা জানতে পেরে গেলাম। অমনি কোনো একটা পরমাণুর ভেতরে
ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় আছে? সে বলছে আমি কক্ষপথে আছি, বাট অ্যাকচুয়ালি কক্ষপথটা তো সত্যি নয়। ও কক্ষপথের ভেতরে কোথায় আছে? দাদা কক্ষপথের ভেতরে উপকক্ষে আছে। আমি বললাম সেটাও সত্যি নয়। মানে এই যে আমরা শিখলাম ইলেকট্রন, প্রথমে আমরা 9-এ শিখতাম কক্ষপথে থাকে, 11 উঠে এত প্রথম দিকে শিখলাম না কক্ষপথে না উপকক্ষে থাকে, সেটাও ভুল। ভুল নয়। উপকক্ষটা হচ্ছে যেমনি ধর কোম্পানিতে একদম টপ লেভেল এমপ্লয়ি থাকে যারা শুধু ক্রেডিট নেওয়ার জন্য বসে থাকে, তার থেকে নিচে একটু থাকে যারা একটু কাজ করে কিন্তু ক্রেডিট একটু বেশিই নেয়, তার একদম তলায় একদম গ্রাউন্ড লেভেলের স্টাফ থাকে যারা অ্যাকচুয়ালি কাজ করে, এবং তারাই হচ্ছে তোদের কক্ষক। তোরা এতক্ষণে সব জানিস। আমরা যদি বলি ইলেকট্রনটা কক্ষপথে থাকে তাহলে সেটা ভুল, পুরোপুরি ভুল না, কিছুটা ভুল। কোথায় থাকে দাদা? উপকক্ষে? না, ওটাও কিছুটা ভুল। অ্যাকচুয়ালি ইলেকট্রনটা থাকে এই কক্ষকের ভেতরে। কক্ষকটা হচ্ছে পুরো বাড়ির ভেতরে ফ্লোর, আর ফ্লোরের ভেতরে রুম। তুই কোথায় থাকিস? রুমের মধ্যে থাকিস। পরিষ্কার? এবার দাদা আমাকে একটা কথা বলবে। আমরা কি বলবো বল? যেমনি প্রত্যেকটা কক্ষপথের মধ্যে কটা করে উপকক্ষ থাকবে সেটার একটা সংখ্যা থাকে, একটা নির্দিষ্টতা থাকে, একটা ব্যাপার থাকে। উপকক্ষের মধ্যে কটা করে কক্ষক থাকবে সেটার কি কোনো ফর্মুলা রয়েছে? আমি বললাম আছে তো। কি ফর্মুলা? না দাদা এই যে যদি এটা উপকক্ষ আমি লিখি তার মানে এখানে কক্ষকের সংখ্যা, তুমি একটু হেডিং করে দাও, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। কক্ষকের সংখ্যা এর একটা ফর্মুলা হচ্ছে 12+1। চেনা চেনা লাগছে, ওদিকে মন দিতে হবে না, শুধু যেটা বলছি সেটা দেখ। উপকক্ষ দাদা কি ছিল? বেশ এস ছিল না? হ্যাঁ এস ছিল, এস উপকক্ষ। এখানে এল এর ভ্যালু কত ছিল? 0 ছিল। কক্ষকের সংখ্যা ফর্মুলাতে বসাও, এই 2 × 0+1। আচ্ছা মানে 0+1। এখানে দেখো একটাই কক্ষক হয়ে গেল। দাদা কক্ষকে কি করে দেখায়? বেশ সব ভুলে গেছিস। এই তো একটা হলো। আচ্ছা তারপরে কি ছিল? বেশ এস এর পরে পি ছিল, L=1। আর যদি 1 হয় তাহলে 2 × 1+1। আরে বল 2 আর 1 কত হয়? বল বল 3টে হয় একদম। আর যদি 3 হয় সেটা দেখায় কি করে? এইভাবে দেখায়। আচ্ছা দাদা মনে পড়ছে, তারপরে ডি ছিল, বেশ 2 ছিল, তাহলে 2 × 2 ছিল, +1 ছিল, 2 2 4 +1 5 ছিল। আরে যদি দাদা 5 থাকে তো কিভাবে বেশ দেখাতে হয় জানো? এইভাবে দেখাতে হয়। হ্যাঁ হ্যাঁ পুরো তুমি শিখেছিলে, মধ্যখানে 4টে দাগ টেনে দিতে হবে। এই ব্যাচে এইসব শিখে শিখে পাগল হয়ে গেছিলাম। তারপরে এফ এর ক্ষেত্রে L=3 হয়। আরে যদি দাদা 3 হয় তাহলে 2 × 3+1 হয়ে যায়। দাদা 3 2 6 1 7 হয়ে যায়। আরে 7 যদি হয় তো কি করতে হয়? 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6 7, গল্প শেষ। এবং এই হচ্ছে কক্ষকের সংখ্যা। দাদা একটা কথা বলবো না কি? কক্ষকের ভেতরে কে থাকে? বললাম ইলেকট্রন থাকে। প্রত্যেকটা কক্ষকে ম্যাক্সিমাম কটা করে ইলেকট্রন থাকতে পারে? না 2টো করে থাকতে পারে। তার মানে দাদা এই কক্ষকটার মধ্যে, এই যে একটা কক্ষক আছে এর মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে, একটা আপ থাকবে একটা ডাউন থাকবে, আমরা জানি। এইটার মধ্যে ম্যাক্সিমাম ধরো এই একটা কক্ষকের মধ্যে 2টো, এই দ্বিতীয় কক্ষকটার মধ্যে 2টো, এখানেও 2টো। এই দেখো এই প্রত্যেকটার মধ্যে 2টো 2টো করে, কারণ একটা কক্ষকে 2টো ইলেকট্রন, একটা কক্ষকে 2টো ইলেকট্রন। এখানে 5টা কক্ষক 10টা ইলেকট্রন, এখানে 7টা কক্ষক 14টা ইলেকট্রন। একদম পরিষ্কার। এই জন্য দাদা আমার মনে হচ্ছিল কোথাও যেন আমি শুনেছি, দেখেছি। কাকে দেখেছি? এই ফর্মুলাটাকে মনে করে দেখো। আমরা একটু আগে একটা উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন বার করা শিখলাম, এবং সেই সর্বোচ্চ ইলেকট্রনের ফর্মুলা ছিল 2 × 12+1। বল শিখেছিলাম কিনা? 2 × 12+1 কেন শিখেছিলাম? কারণ এই 12+1, এই যে 12+1 আছে এইটা কিন্তু কক্ষকের সংখ্যা। এবং তোরা জানিস এই উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক আছে সেটা এই 12+1 দিয়ে বেরিয়ে যাবে। আর প্রত্যেকটা কক্ষকের মধ্যে 2টো করে ইলেকট্রন আছে, ওই জন্য সামনে একটা 2 গুণ করে দিলেই মোট ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ কটা করে ধরে আমার সেখান থেকেই বেরিয়ে যাবে। এক্সট্রা করে আমার কিচ্ছু করার প্রয়োজন নেই। সেই জন্য মোট ইলেকট্রন বার করার ফর্মুলা এইটা, সর্বোচ্চ ইলেকট্রন বার করার ফর্মুলা এইটা। কারণ যতগুলো কক্ষক হবে প্রত্যেকটা কক্ষকে 2টো করে, একটায় 2টো, 3টে 6টা, 5টায় 10টা, 7টায় 14টা, তাহলে দ্বিগুণ হবে, ওই জন্য দ্বিগুণ করে দিয়েছি, গল্প শেষ। এবার যারা প্রথমবার দেখছিস তারা আশা করবো কেমিস্ট্রি প্রেমে পড়ে গেছিস। এইভাবেই শেখাই, এইভাবে শিখতে হয়। দিস ইজ নিয়ম কেমিস্ট্রি শেখার। এবং যেটা তুই দেখছো সবে তো পরমাণুর গঠন দেখছিস, এইভাবে পিরিয়ডিক টেবিল, এইভাবে বন্ডিং শিখিয়েছি। বন্ডিং, যে বন্ডিংকে জমের মতো ভয় পায় ছেলেমেয়েরা। আমি তোকে চ্যালেঞ্জ করতে পারি,
আমাদের ব্যাচের সবকটা বন্ডিং এর ক্লাস করেছে এমন যে কোনো ছেলে বা মেয়েকে তুই জিজ্ঞাসা করে দেখ বন্ডিং এর কনসেপ্ট, তার বন্ডিং এর কনসেপ্ট এমন ভাবে রেডি, সে কয়েক বছর ধরে কম্পিটিটিভের প্রিপারেশন করছে, এমন কাউকে বিট করে দিতে পারবে, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলে রাখছি। তার কনসেপ্ট এত স্ট্রং। হ্যাঁ, সে ওর মতো প্রবলেম প্র্যাকটিস করেনি, অত হাই লেভেলে এত দিন ধরে প্রবলেম প্র্যাকটিস করেনি ঠিকই, ওরা প্রচুর হাই লেভেলে প্রচুর দিন ধরে যারা প্রিপারেশন করছে প্রচুর প্রবলেম প্র্যাকটিস করে, বাট ওদের কনসেপ্ট আর এদের কনসেপ্ট একই আছে। ওরা যে কনসেপ্ট দিয়ে বেশি বেশি প্রবলেম প্র্যাকটিস করে পাকাপোক্ত হয়েছে, এরা যদি করতে শুরু করে ওদের থেকে পাকাপোক্ত হবে, আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি। দিস ইজ দ্য ব্যাপার। এবং এই জায়গাতেই তোরা নিশ্চয়ই যারা ব্যাচের মধ্যে পড়িস রিলেট করতে পারছিস। কিছুদিন আগে আমরা বানানা বন্ড পড়ছিলাম, শুধুমাত্র 11-এর মতো করে কি পড়েছি? পড়িনি। আমরা সলিড পড়েছি, শুধু 11-এর মতো করে কি পড়েছি? পড়িনি। তার থেকে অনেকটা হাই লেভেলে তোকে শিখিয়ে দিয়েছি। আমি তোদেরকে এই ব্যাচটা লঞ্চ করার সময় বলেছিলাম আমি তোকে কেমিস্ট্রি শেখাচ্ছি, এবং আমি কথা রাখছি, তোরা 11-এ যখন অর্গানিক শিখবি তখন তুই বুঝতে পারবি যে লেভেলে আমি তোকে অর্গানিক শেখাবো, যেভাবে তোকে অর্গানিক শেখাবো, যেভাবে তোকে কনসেপ্ট গুলোকে রপ্ত করাবো, সেটা শুধুমাত্র 11-এ লাগার মতো নয়, তার থেকে অনেকটা স্ট্রং করে দেওয়ার জন্য। এবার যে মনে রাখতে পারবে, যে পড়তে পারবে, সে দাঁড়িয়ে যাবে। তার উপরে এত প্রবলেম যদি সে প্র্যাকটিস করে, সে ওই জায়গাতে যাবে যেই জায়গাতে হয়তো অনেকে অনেক বছর ধরে যায়, সে খুব তাড়াতাড়ি যাবে। এত স্ট্রং বেস আমি তো তৈরি করে দেবো। চ, এই জায়গাগুলো পড়তে গিয়ে অনেকে গুলিয়ে ফেলে, বাট আমি আশা করবো রপ্ত হয়ে গেছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলে শুরু করি পরেরটা। যদি কেউ এখনো পর্যন্ত আমাদের ব্যাচের মধ্যে না থেকে থাকিস, ক্লাস 11-এর প্রচুর ছেলে মেয়ে ব্যাচের মধ্যে পড়ছে, এবং থ্যাঙ্কফুল যেটা আমার উপর বিশ্বাস করেছে। আমি খুব বড় একটা রিস্ক নিয়েছিলাম। পুরো 11+12-এর ফিস আমি প্রথমে 1499 টাকা রেখেছিলাম। একবারই ফিস পে করতে হবে, ক্লাস 11 আর 12, মানে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4টে সেমিস্টার একবারে পরিষ্কার, একবার মাত্র ফিস পে করলে আর কিচ্ছু তোকে দিতে হচ্ছে না। তুই অ্যাপের মধ্যে 1+2 মানে 11+12 পুরোটা পেলি, প্লাস একটা এক্সট্রা ইয়ার পাবি, যদি কম্পিটিটিভের জন্য রিভিশন করতে হয় করে নিতে পারবি, বা কলেজে গিয়ে অনেক সময় যদি রিভিশন কেউ করে নিতে পারবে। এখন এই যে ফিসটা আছে এটা কিছুটা বেড়ে হয়ে গেছে 1799 টাকা, বাট চিন্তা করিস না, এই অগাস্ট 15th অগাস্টে, আচ্ছা ধর আজকে কত তারিখ? আজ 7 তারিখ, তো আমি আজকে থেকেই দিয়ে দিচ্ছি। যা, তোরা এই ভিডিওটা যখন দেখছিস সেই সময় থেকেই এই ব্যাচের 1799-এর যে ফিসটা রয়েছে সেখানে একটা 300 টাকার ডিসকাউন্ট কুপন আবার দিয়ে দেওয়া হলো, এবং এটার ফিস হয়ে গেল 1499 টাকা। এবং এই ফিসটা তোকে একবারই পে করতে হবে, তোর 11ও কমপ্লিট হয়ে যাবে, তোর 12ও কমপ্লিট হয়ে যাবে, পুরোটা তোকে আর এক্সট্রা করে কোনো ফিস পে করতে হবে। এবং যদি কেউ শুধুমাত্র ক্লাস 11 নিতে চায়, তার জন্য ফিস রয়েছে 999 টাকা। এই ভিডিওটা যখন তোরা দেখছিস আমি তখনই ফিসটাকে 100 টাকা কমিয়ে দিয়েছি, এবং তার ফিস হয়ে গেছে 899 টাকা। এটা কিন্তু 11-এর একটা সেমিস্টারের ফিস নয়, এটা পুরো 11-এর ফিস। আর এইটা শুধুমাত্র 11-এর ফিস নয়, এটা 11-এর ফিস প্লাস 12-এর ফিস। এবার তোরা যে কোনো একটা নিয়ে নিতে পারিস। সিম্পল, নিচে দেখবি সমস্ত কিছু দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, পিন কমেন্টটা চেক কর। এডভেঞ্চার একাডেমি সৈকত দাস অ্যাপটার নাম, এডভেঞ্চার একাডেমি, নট অ্যাডভেঞ্চার। প্লে স্টোরের মধ্যে গিয়ে সার্চ করবি, অ্যাপ পেয়ে যাবি। 20,000 ডাউনলোড আছে, কিন্তু অ্যাপের মধ্যে যেহেতু 10-এর পরে 50 দেখায়, ওই জন্য 10ই দেখাবে। 4.9 মতো রেটিং আছে, ওই অ্যাপটা চেক করে তারপরে ডাউনলোড করবি। দেখবি ডাউনলোড করার সাথে সাথেই তোকে লগ ইন করতে বলবে। লগ ইন ভায়া হোয়াটসঅ্যাপের নিচে মোর অপশন পাবি, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবি। লগ ইন করা হয়ে গেলে ভেতরে সব ব্যাচ দেখতে পাবি। কম্বো কোর্স নাম, এটার ফিস দেখবি 1799 থাকবে, 300 টাকার কুপন অবশ্যই অ্যাপ্লাই করবি। ওখানে দেখবি অ্যাপ্লাই করার জায়গা রয়েছে, অ্যাপ্লাই করে দিবি, ট্যাপ করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। 1499, ওখানে পে অনলাইন আর কিউআর দুটো অপশন পাবি। পে অনলাইন মানে নিজের ফোনের মধ্যে থাকলে তুই পে অনলাইন করে দিবি, কিউআর দিয়ে তুই পে করতে পারিস। যদি নিজের ফোনের মধ্যে ইউপিআই সিস্টেম না থাকে, পেমেন্ট সিস্টেম না থাকে, তখন কিউআরটা শো হবে। একটু প্রথমে হেজি দেখাতে পারে, 2-3 বার ট্যাপ করবি, দেখবি হয়ে যাবে। অন্য কারোর ফোন নিয়ে পে করে দিবি। যিনি পে করবেন তিনি অ্যাড হবেন না, তোমার যে নাম্বারটা লগ ইন করেছো ওই নাম্বারটাই অ্যাড হবে। একবার অ্যাড হয়ে গেলে চলে গেল, পুরো পুরো ক্লাস 11-12 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো ওকে, বলে দিলাম সবকিছু। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি দাদা? আরে যেমনি করে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের ক্ষেত্রে লাগে, গৌণ কোয়ান্টাম সংখ্যা উপকক্ষের ক্ষেত্রে লাগে, সেমনি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কক্ষকের জন্য লাগে রে, কক্ষকের জন্য লাগে। এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। আর তোরা জানিস এই এম এর ভ্যালুটা -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত থাকে রে ভাই। মানে দাদা, মানে ধর আজকে এস এর ক্ষেত্রে একটাই মাত্র কক্ষক আছে, পি এর ক্ষেত্রে আজকে 3টে কক্ষক আছে,
তুইও জানিস ভাই, আজকে ডি এর ক্ষেত্রে বল 5টা কক্ষক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা আছে তো, আছে কি করে, মানে এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি করে প্রকাশ করে? আমি বললাম দাঁড়া রে ভাই, 7টা কক্ষক আছে। এইবারে মন দিয়ে শোন, এই প্রত্যেকটা কক্ষকের জন্য একটা নির্দিষ্ট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা রয়েছে। কারণ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা শুধুমাত্র এই কক্ষকটাকে, একটা কক্ষককেই নির্দেশ করে। তাহলে এখানে 3টে কক্ষক আছে বলে 3টে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থাকবে, সেটা বুঝবো কি করে? তুই আমাকে বল। এই যে পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত? না দাদা এখানে 0 ছিল, এখানে 1 হবে। এবং তোকে আমি কি বললাম যে এম এর ভ্যালুটা -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত হয়। মানে এখানে যদি এল এর ভ্যালুটা 1 হয়, তাহলে এখানে এম এর ভ্যালুটা কটা পাওয়া যাবে? না 3টে পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে? এল এর ভ্যালুটা দেখ -L থেকে শুরু কর, 1 আছে, তাহলে -1 থেকে শুরু করি, মধ্যখানে একটা 0 থাকবে, তারপরে +L মানে +1। বল কতগুলো ভ্যালু পেলি? না দাদা 3টে ভ্যালু পেলাম। আরে এই জন্যই তো এর মধ্যে 3টে কক্ষক থাকে। আচ্ছা দাদা ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত? 2 না? এখানে যদি 0 হয়, এখানে 1, এখানে 2। আর দাদা 2 মানে এই যে শিখেছো তুমি -L থেকে 0 হয়ে +L, একটু আমি করে দেখবো, করে দেখ। দাদা 2 আছে মানে প্রথমে -2, তারপরে দাদা 0। না 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 না, সংখ্যা যেমনি করে নাম্বার টেবিলে তোরা শিখেছিস না, ওই যে নাম্বার লাইনে শেখাতে শিখেছিলি, ওরকম ভাবে বসাবি। -2, তারপরে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +2। দেখ -L থেকে 0 হয়ে +L, আমি যেন 0 হয়ে বলেছি কিন্তু, হ্যাঁ এটা অ্যারো দিয়েছি, আমি কমা দিইনি কিন্তু। দাদা কটা পেলাম? 1, 2, 3, 4। আচ্ছা এই যে 5টা কক্ষক, এই যে 5টা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা আচ্ছা, এরপরটা আমি খেলি তাহলে একটু। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দাদা 3, তাহলে এই দেখো -3, -2, -1, 0, +1, +2, +3। আমি 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 এই জায়গাতে ছিলাম, এবার আমি কাম ব্যাক করে চলে গেছি। একটু গুনে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7। এই তো 7টা, এই 1, 2, 3, 4, 5, 6, 7। আরে গল্প শেষ রে ভাই, প্রত্যেকটা কক্ষকের প্রত্যেকটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তুই বুঝে গেছিস। এবার আমি তোকে জিজ্ঞাসা করব, এসব পারবি তো এখন? কক্ষ উপকক্ষ কক্ষকের মধ্যে মেলবন্ধন সবকিছু পারবি? তোরা প্রত্যেকে জানিস স্পিন কোয়ান্টাম নাম্বার দুটোই হতে পারে, একটা হয় +12 হবে আর একটা হয় -12 হবে। কারণ প্রত্যেকটা কক্ষকের মধ্যে যে দুটো ইলেকট্রন বসে তার মধ্যে একজন আপ স্পিনে থাকে, একজন ডাউন স্পিনে থাকে। যে আপ স্পিনে থাকে তার জন্য +12, যে ডাউন স্পিনে থাকে তার জন্য -12। গল্প শেষ। এরপর আউটবাউ নীতি আছে দাদা। আউটবাউ নীতি বলেছিলে, মনে পড়ছে? তুমি বলেছিলে যে ধরো আজকে আমি তোকে আরেকটু মনে করে কিভাবে শিখিয়েছিলাম। তুমি বলেছিলে যে তুই দেখতে পেয়েছিস, আমি তোমার মতো করেই বলছি, বল তুই দেখতে পেয়েছিস কে এর মধ্যেও এস থাকে, এল এর মধ্যেও এস থাকে, এম এর মধ্যেও এস থাকে। বল বুঝতে পারছিস? এন এর মধ্যেও এস থাকে। এবার স্বাভাবিকভাবে এইটাকে n=1 বলা হয়, কারণ মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, প্রথম কক্ষপথ। এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। তুমিও জানো, আমিও জানি। এই প্রথম কক্ষপথের এস উপকক্ষটাকে প্রকাশ করা হয় 1s দিয়ে, দ্বিতীয় কক্ষপথের এসটাকে প্রকাশ করা হয় 2s দিয়ে, তৃতীয় কক্ষপথের এসটাকে প্রকাশ করা হয় 3s দিয়ে, আর চতুর্থ কক্ষপথের এসটাকে প্রকাশ করা হয় 4s দিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছিস দাদা, এখানটায় যদি পি হতো তাহলে 2s এর পরে 2p হতো, দাদা 3s এর পরে 3p হতো, 3d হতো, তারপরে 4s এর পরে। আরে তুই তো সবই জানিস রে এখন, তুই এগুলোকে কেন জিজ্ঞাসা করছিস? তুই তো এখন এস ব্লক পি ব্লক শিখে গেছিস রে ভাই। তোদেরকে তো আমি কঠিন এস ব্লক পি ব্লকের ওই ইলেকট্রন বিন্যাস করার পদ্ধতি শিখিয়েছি, মুখস্থ করাইনি, শিখিয়ে দিয়েছি। নাট পেয়ার এফেক্ট পেপার তোরা এখন জল করে ফেলেছিস সবকিছু। চল দাদা, তুমি বলেছিলে যে এই 4খানা যে এস রয়েছে, এই 4টে এস কি সেম? আমরা প্রথম দিন বলেছিলাম হ্যাঁ 4টে এস অবশ্যই সেম হবে, কারণ প্রত্যেকটা এস আছে, প্রত্যেকটা ডিএনএ সেম। আমি বললাম দেখ তুই কথাটা ঠিক বলেছিস যে প্রত্যেকটা এস আছে, শুধু একটু সাইজের পার্থক্য হবে, এটা ছোট হবে, এটা বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে। কিন্তু শুধুমাত্র সাইজ নয়, জানিস এদের মধ্যে এনার্জিরও পার্থক্য রয়েছে। এবং সেই এনার্জিটা আমরা মাপি কি করে? n+l নাম্বারটা দিয়ে। n+l মানে n মানে হচ্ছে এই যে এন এর ভ্যালু, মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু, কক্ষপথের ক্রমিক সংখ্যার ভ্যালু। আমি প্রত্যেকের সামনে এদের এন এর ভ্যালু গুলো দেখতে পাচ্ছি। এই যে এন এর ভ্যালু 1, এই যে এন এর ভ্যালু 2, এই যে এন এর ভ্যালু 3, এই যে এন এর ভ্যালু 4।
তার মানে আমি প্রত্যেকটা কক্ষপথের এন এর ভ্যালুটা তার চোখের সামনে আমি দেখতে পাবো। আর এল এর ভ্যালুটা কি করে পাবো দাদা? আরে এল এর ভ্যালু তো তুই উপকক্ষের নাম দেখেই বুঝে নিতে পারবি। যেমন যদি এখানে আমি বলি এখানে এন এর ভ্যালুটা 1 হবে, আর এস আছে বলে এল এর ভ্যালুটা 0 হবে, তাহলে এন প্লাস 1 কত হয়ে গেল? এন প্লাস এল কত হয়ে গেল? 1 হয়ে গেল। এখানে দেখ 2 হবে, প্লাস এস এর জন্য 0 হবে, তাহলে 2 প্লাস 0 2 হয়ে গেল। এখানে বল 3 হবে, প্লাস এস এর জন্য 0 হবে, তাহলে 3 হয়ে গেল। এখানে বল 4 হবে, প্লাস এস এর জন্য 0 হবে, তাহলে 4 হয়ে গেল। তার মানে তুই জানিস, তোকে আমি শিখিয়েছিলাম যে এন প্লাস এল এর মান যত বৃদ্ধি পাবে শক্তি তত বৃদ্ধি পাবে। তার মানে তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি যে এন প্লাস এল যত বাড়ছে নিচের দিকে তত আস্তে আস্তে এই উপকক্ষগুলো শক্তিটাও বৃদ্ধি পাচ্ছে। এবং আমি তোকে এই তত্ত্বটা অনুযায়ী পরপর কতগুলো কিন্তু উপকক্ষের নাম লিখে দিয়েছিলাম। একটা দেখবি 1s বলেছিলাম, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d। এখন দেখবি তোদের কাছে এগুলো কত সোজা হয়ে গেছে, কারণ তোরা এর উপরে হায়ার অ্যাপ্লিকেশন করে ফেলেছিস। এখন তোকে এগুলো যখন মনে করাচ্ছি তোর কাছে একটা আলাদাই শান্তি লাগছে যে আমি সবকিছু জানি। তুই এখানে জানিস 1 প্লাস 0 হয় 1 হয়, তুই জানিস 2 প্লাস 0 হয় 2 হয়, তুই জানিস এখানে 2 আছে দাদা, পি এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 1 হয়, 3 আছে। ওই কারণের জন্যই দেখো 1 2 3 হচ্ছে, এন প্লাস এল এর মান বাড়ছে, এন প্লাস এল যত বাড়ছে শক্তি তত বাড়ছে, ওই জন্য এগুলোকে পরপর লেখা হয়েছে। দাদা পরের গুলো একটু ক্যালকুলেট করো দেখি, মজাটা তো তখন আসবে। বলো কেন? কারণ দেখো এখানে 3 আছে, প্লাস এখানে এস এর জন্য 0 রয়েছে, তাহলে এই দেখো 3 হয়ে গেছে। তার মানে দাদা আউটবাউ নীতি অনুযায়ী দুটো এনার্জি সেম হওয়া উচিত। আমি বললাম না, স্টিল এটার বড়। কেন? কারণ আউটবাউ নীতি বলে যখন এন প্লাস এল এর ভ্যালুগুলো সেম হয়ে যাচ্ছে তখন যার এন এর ভ্যালুটা বেশি তার এনার্জি বেশি। আমার যখন এই দুটোর ক্ষেত্রে এন প্লাস এল সেম হয়ে গেল তখন আমি দেখবো কার এন এর ভ্যালু বেশি। অবশ্যই 3s এর এন এর ভ্যালু বেশি 2p থেকে, ওই জন্য 3s এর এনার্জিটাও বেশি। মনে পড়ে গেছে এখানে। তারপরে কি হবে কি হবে কি হবে তুই সবই জানিস, এগুলো তোদের কাছে এখন জল ভাত হয়ে গেছে। তোরা এগুলোর মাধ্যমে ইলেকট্রন বিন্যাস কাঁপিয়ে দিয়েছিস, হায়ার লেভেল করে ফেলেছিস। চল আচ্ছা, এখানটা একটা প্রশ্ন বাকি রয়ে গেল যেটা আমি তোদেরকে করবো ভেবেছিলাম, বলা হলো না। প্রশ্নটা হচ্ছে এই যে এস উপকক্ষটা রয়েছে তার ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে? একটু আমাকে নিচে কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো এইবার এগুলো সব ডান। এবার তোরা জানিস এগুলোর মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। সমস্ত কিছুই আমি তোকে করে এখন এখানে দেখাবো। যেরকম ভাবে তোকে শিখিয়েছিলাম আশা করতে পারি এখন মনে করানোর জন্য ঠিক যেভাবে অ্যাপ্রোচ করা উচিত আমি সেইভাবেই তোকে করে দিচ্ছি। এবার তোকে যদি আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে ভাই তুই বলতো আমি 3ডির মধ্যে 5টা ইলেকট্রন প্রবেশ করাবো। আচ্ছা দাদা 3D তে কটা ধরে বেশ? আমি বললাম ডি তে তো ডি মানে দাদা S0 P1, ডি হচ্ছে 2 মানে এল এর ভ্যালুটা 2। দাদা সর্বোচ্চ ইলেকট্রন হলো এখনো তুই এইভাবে কুড়িস? কিন্তু ঝড়ের গতিতে বলা উচিত। হ্যাঁ দাদা একটু করে নি, 2 × 12 + 1, 2 × 2 + 1, দাদা 2 2 4 + 1 5 × 2 10। হ্যাঁ, ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা ইলেকট্রন ধরতে পারে। আচ্ছা সর্বোচ্চ 10টা ধরতে পারে। তুই আমাকে 3D5 এর একটু বিন্যাসটা করে দেখা কক্ষকের মধ্যে কিভাবে করে। আর তুই বলবি দাদা এ তো খুব সোজা একটা জিনিস দিয়ে দিয়েছো, এটা আমি ঝড়ের মতো করে দেবো। কর দেখি। না দাদা এই যে দেখো আমি কক্ষকগুলো প্রথমে সব ড্র করলাম 1 2 3 4 5 6, হ্যাঁ এই যে 5টা হয়ে গেল 1 2 3 4 5। এবার দেখো 5টা ইলেকট্রন দিয়েছো তো, এই দেখো 1 2, এই দেখো 3 4, এই দেখো 5। কে শেখাচ্ছে রে তোকে? কে শেখাচ্ছে? এটা ইলেকট্রন বিন্যাস কক্ষের মাধ্যমে হলো, এই কক্ষকের মাধ্যমে এইভাবে কেউ বসায়? কিভাবে বসাতে হয় কিভাবে শিখিয়েছিলাম। আমার নামটা ডোবাস না ভাই, প্রপার রিভিশন কর। দেখ শিখিয়েছিলাম এইভাবে যে যতক্ষণ না প্রত্যেকটা কক্ষক ভর্তি হচ্ছে একটা করে ইলেকট্রন দিয়ে ততক্ষণ ভরতে থাক। 1টা 2টো এবং আপ স্পিনেই ভরবি 3টে 4টে 5টা। কটার দরকার ছিল দাদা? 3D5 এরই দরকার ছিল, গল্প শেষ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তার মানে আমাদের লক্ষ্যটা হচ্ছে যাতে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি পাওয়া যায়, যাতে
প্রত্যেকটা কক্ষকের মধ্যে একটা করে ইলেকট্রন ন্যূনতম থাকে। আমাকে চেষ্টা করতে হবে ইলেকট্রন বিন্যাস করার সময় প্রথমে যেন প্রত্যেকটা কক্ষকে ন্যূনতম একটা করে ইলেকট্রন আপ স্পিনে ঢোকে, তারপরে আমি পেয়ার করব যদি প্রয়োজন পড়ে। আজকে যদি আমাকে এখানে 3d6 দিত, তাহলে প্রথমে আমি 5টা ঢোকাতাম, তারপরে যে একটা এক্সট্রা আছে সেইটাকে উল্টো পেয়ার করে এরকম ভাবে রাখতাম প্রথমটার মধ্যে। যদি আমাকে 3d7 দিত, তাহলে পরের ইলেকট্রনটা আবার এখানে যেত। যদি 3d8 দিত, তাহলে এখানে যেত। যদি 3d9 দিত, তাহলে এখানে যেত। যদি 3d10 দিত, তাহলে পুরোটা ফিল হয়ে যেত। এবং দিস ইজ দ্য হুন্ডের সূত্র। নিশ্চয়ই তোর কাছে এখন পুরো বিষয়টা মনে পড়ছে। আমি এখানটা একটা বাসের ছবি ক্রিয়েট করে দিয়েছি। দেখ, এখানে আমাদের ড্রাইভার স্যার বাস চালাচ্ছেন, সবাই একজন একজন করে এসে বসেছে। দেখ, সিট কিন্তু আছে দুজনের, বাট এখানেও একজন বসেছে, এখানেও একজন বসেছে, এখানেও একজন বসেছে। এবং যতক্ষণ না প্রত্যেকটা সিটের মধ্যে একজন একজন করে ফিল আপ হচ্ছে, ততক্ষণ কিন্তু কেউ পেয়ার করে বসছে না। আগে প্রত্যেকটার মধ্যে ধর এখানে আমি গেলাম, হ্যাঁ আমার ভুঁড়িটা এতটাও বড় নয়, এখানে আমি গেলাম, তারপরে এখানটা তুই এলি, তোর ভুঁড়িটাও বড়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং আমার একটা অভিজ্ঞতা আছে জানিস তো, আমি তোকে বলছি, এই যে আমাদের ভুঁড়ি বড় বড় না, আমি তোকে বলছি যাদের ভুঁড়ি বড় হয়, যারা একটু মোটা সোটা হয়, তারা কম খায়। আমি তোকে বলছি শোন, এটা বাস্তব কথা, যাদের ভুঁড়ি বেশি থাকে, যারা একটু মোটা সোটা হয়, তারা কম খায়। আর যারা রোগা হয়, আমি মেয়েদের বিষয়ে বলবো না, আমি জানি না ওরা কতটা খায় না খায়, ছেলেগুলো, রোগা ছেলেগুলো প্রচুর খায়। আমি তোকে বলছি প্রচুর খায়, তাও মোটা হয় না। আর আমরা একটু মোটা, আমরা অল্প খেলেই মোটা হয়ে যাই। দুঃখ, কি করা যাবে আর। চ, এই হলো হুন্ডের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি রুল, যে প্রত্যেকটার মধ্যে আগে একটা একটা করে ইলেকট্রন ঢুকবে, তারপরেই পেয়ার শুরু হবে। পরিষ্কার আছে? পরেরটা দেখা যাক। আচ্ছা, এখানটা আরেকটা কথা আমি তোদেরকে বলবো, এখানে দেখবে একটা টার্ম আছে ডিজেনারেট অরবিটাল। মানে জানিস তো, মানে সমশক্তি সম্পন্ন কক্ষক। এই যে ধর কোনো একটা উপকক্ষের আন্ডারে আমি যে কটা কক্ষককে লিখছি, এই প্রত্যেকটা কক্ষক তো এই উপকক্ষটারই, এই 3D এরই তো কক্ষক সব কটা। সেই জন্য এদের প্রত্যেকের এনার্জি সেম। এই যে পর 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 আমি লিখছি, ধর কোনো একটা পি এর ক্ষেত্রে যে 3টে কক্ষক আমি লিখবো, কোনো একটা এফ এর ক্ষেত্রে যে 7টা কক্ষক আমি লিখবো, সেই প্রত্যেকটার কিন্তু এনার্জি সেম হবে। এবং এদেরকেই বলা হবে ডিজেনারেট অরবিটাল বা সমশক্তি সম্পন্ন কক্ষক। এবং এদের মধ্যেই কিন্তু পরপর তুই ইলেকট্রনস গুলোকে প্রবেশ করাস হুন্ডের সূত্রটাকে লেখার সময়। এইবার তোরা প্রত্যেকে জানিস যে কেন আমরা এমনি একটা 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 করে ইলেকট্রন প্রবেশ করাচ্ছি। এক্সচেঞ্জ এনার্জি ভাই, যত স্পিন বেশি হবে, যত সিঙ্গেল ইলেকট্রনস গুলো থাকবে, এক্সচেঞ্জ করতে পারবে, এক্সচেঞ্জ এনার্জি বাড়বে, স্টেবিলিটি বাড়বে। পরিষ্কার কথা, সবাই স্থায়িত্বের জন্য কাজ করছে ভাই। গল্প শেষ। এগুলো সব তোদেরকে শিখিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি, সব মনে পড়ে গেছে। নেক্সট আছে পাউলি অপবর্জন নীতি। নিশ্চয়ই মনে পড়ছে, একটা পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রনের 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা কোনোদিনও সেম হতে পারে না। এখানটা আমি দুজনকে দেখিয়েছি, আমি এখানটা একটু করেও তোদেরকে দেখাবো। এই দুজনে তুই দেখতে পাচ্ছিস এরা যমজ, এদের সবকিছু সেম হতে পারে, কিন্তু নামটা আলাদা হবে। সেমনি কোনো একটা পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রনের সব সেম হয়ে যেতে পারে, 3টে কোয়ান্টাম সংখ্যা সেম হয়ে যেতে পারে, কিন্তু 4টে কোনোদিন হবে না। এক্সাম্পল দেখ, যেমন ধর হিলিয়ামের ক্ষেত্রে দেখাই, দুটো ইলেকট্রন আছে, দুটো প্রোটন মানে দুটো ইলেকট্রন। আমি এখানটা ফার্স্ট ইলেকট্রন দেখাচ্ছি, সেকেন্ড ইলেকট্রন দেখাচ্ছি, 4টে কোয়ান্টাম সংখ্যা এন, এল, এম এবং এস। দেখ তো ভালো করে, এই যে দুটো ইলেকট্রন আছে, তোরাও জানিস 1s এর মধ্যে দুটো হবে। 1s মানে এই যে ধর আমি কক্ষকটা আঁকলাম, তার মধ্যে দুটো ইলেকট্রন। তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস প্রথম ইলেকট্রনটাও কিন্তু 1s এ আছে, দ্বিতীয় ইলেকট্রনটাও কিন্তু 1s এ আছে, মানে দুজনের ক্ষেত্রে কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 1 আসছে। দুটোই যেহেতু এস এর মধ্যে আছে, দুটোর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 0 আসছে। আর এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এম এর ভ্যালুটা -l থেকে 0 হয়ে +l, মানে 0 আছে বলে 0ই হবে ভাই, আর কোনো গল্প নেই। আচ্ছা, এম এর ভ্যালু 0 মানে কিন্তু তুই ভাবিস না যে কোনো কক্ষক নেই। এম এর একটা ভ্যালু আছে, 0 ইটসেলফ একটা ভ্যালু। যেমন আমি যদি তোকে বলি -1 0 +1, তার মানে অ্যাকচুয়ালি 3টে কক্ষককে নির্দেশ করছে। সেমনি এখানটা কেবলমাত্র 0 আছে, তার মানে একটা কক্ষককে নির্দেশ করছে, যে কক্ষকটার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 0। তার মানে দাদা 3টে তো সেম হয়ে গেল, তাহলে আরেকটা +½ হবে একজনের, আরেকজনের -½ হবে, গল্প শেষ। তার মানে 4টে কোয়ান্টাম সংখ্যা কিন্তু কোনোদিনও সেম হলো না। ঠিক আছে, গল্প শেষ। ইলেকট্রন বিন্যাস তোদেরকে কি আর বলবো, এই তো 1s,
তারপরে নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষের মধ্যে পরপর ইলেকট্রন প্রবেশ করে। তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d। ঠিক আছে, গল্প শেষ। এইবার জাস্ট কয়েকটা দেখিয়ে দিই, তোরা 1 থেকে 20 পর্যন্ত মনে রাখতে পারিস, সবকিছু এখন জেনে গেছিস। 21 থেকে 30 পর্যন্ত কিন্তু মনে রাখার টেকনিক আমি শিখিয়ে দিয়েছিলাম, মনে করে দেখবি। যেমন যদি তোকে বলি, এখন আর সহজ সহজ করাবো না, আমি ধর তোকে বললাম নিয়নেরটা করে দেখা। নিয়নেরটা স্বাভাবিকভাবে 1s এর মধ্যে 2টো ইলেকট্রন, 2s এর মধ্যে 2টো ইলেকট্রন, 2p এর মধ্যে 6টা ইলেকট্রন। ব্যাস, তাহলে দেখ 10টা ইলেকট্রন থাকে এখানটায়। তাহলে 2 এ 2 এ 4 আর 6 10। যারা এগুলো শিখিস নি একদম, যারা জানিসই না, আমাদের ব্যাচের 2টো ডেমো ক্লাস নিচে দেওয়া আছে, দেখে নে। আর তারপরে যদি কোথাও না শিখিস এখনো, যদি কোথাও না ঠিক মতো এগুলো করে থাকিস, তাহলে খুব বিপদে পড়ে যাবি। তুই চাইলে ব্যাচের মধ্যে এখন ভর্তি হয়ে যা, শুরু থেকে সব ক্লাস পেয়ে যাবি, করে নিতে পারবি। 20-25 দিনের মধ্যে তুই কমপ্লিট করে বেরিয়ে যেতে পারবি। তারপরে তুই লাইভ ক্লাস ধরে নিতে পারবি, সব রেকর্ডেড ক্লাস আছে। যদি করতে চাস করে নে। আর যারা শিখে গেছিস, বেশিরভাগ জনই স্বাভাবিক, আমি জানি ব্যাচের মধ্যে আছিস যারা, সবাই শিখে গেছিস। আর এখানটা ধর আমি যখন সোডিয়াম বলবো, তোরা প্রত্যেকে এখন জানিস সোডিয়াম হচ্ছে দাদা 11। তাহলে এখানে 1s2 আছে, 2s2 আছে, 2p6 যেমন আছে, তারপরে 3s এর মধ্যেও কিন্তু একটা ইলেকট্রন গেছে 10টার পরে, এখানে একটা 11টা। এবং তুমি আমাদেরকে শিখিয়ে দিয়েছিলে যে এই জায়গাটা আমরা ছোট করে এটাকে নিয়ন কোর লিখে দিতে পারি, তারপরে 3s1 বসিয়ে দিতে পারি, গল্প খতম। আজকে ধর এখানটা আমি একই রকম ভাবে তোকে বলছি, ক্লোরিনের ক্ষেত্রে করে দেখা। তুই বলবি দাদা 1s2 হবে, 2s2 হবে, 2p6 হয়ে গেল 10টা, তারপরে 3s2 হয়ে গেল 12টা, আর এখানটা আছে কটা 17টা। আচ্ছা 12টা হয়ে গেছে, তারপরে 3p আছে, 3p এর মধ্যে কটা ঢুকবে? 6টা ম্যাক্সিমাম ধরতে পারে। আমার 5টা লাগবে, আমি 5টা বসিয়ে দিলাম, গল্প শেষ, হয়ে গেল, খতম। এগুলো এখন তোদের কাছে জলবাদ হয়ে গেছে, কারণ এগুলো তোরা সব শিখে গেছিস, এর অ্যাপ্লিকেশন করছিস তোরা। তাই এগুলোতে আমার মনে হয় না সময় নষ্ট করে লাভ আছে বলে, তোরা এগুলো সবই জানিস। দাদা একটু কি বেশ বলছিল একটা টেকনিক, 21 থেকে 30। সচিন সবকটা আগে লিখে নি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন, তারপরে কোবাল্ট, তারপরে নিকেল, তারপরে কপার, এবং লাস্টে আছে জিঙ্ক। তোরা এগুলো জানিস। আমি যদি একটু লিখে দিই, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, আর জিঙ্ক হচ্ছে 30। কিভাবে মনে রাখতে বলেছিলাম? সচিন তেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফ্রি কোচিং নিয়ে কাপ জিতবে। মনে পড়ছে? সচিন তেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফ্রি কোচিং নিয়ে কাপ জিতবে। শেষ হয়ে গেছে। এবার ধর কোনো একটা ইলেকট্রন বিন্যাস, আমি একটু ভ্যানাডিয়ামটা তুলে দেখাচ্ছি। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 23 আছে, তোরা প্রত্যেকেই জানিস। আমি প্রথমে বড় করেই করি, 1s2, 2s2, 2p6 হয়ে গেল 10টা, 3s2 হয়ে গেল 12টা, 3p তে 6টা হয়ে গেল 18টা, তারপরে 3p এর পরে 4s হয়ে গেল 20টা, 23টা রয়েছে। তাহলে 4s এর পরে কি আসে? 3d আসে। কটা ধরতে হবে? 3টে ধরতে হবে, গল্প শেষ। তাহলে 20 আর 3 23। এখানটাতেই কিন্তু দুখানা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস চলে এসেছিল, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। এবং তার কারণ এক্সচেঞ্জ এনার্জি তোরা এখন সবকিছু জেনে গেছিস। ক্রোমিয়ামের ক্ষেত্রে 24, কপারের ক্ষেত্রে 29। ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু ছিল দেখ আর্গন কোর, আমি পুরোটাই করে দেখাই। এটাকেও কিন্তু তোরা এই পর্যন্ত আর্গন কোর লিখে নিতে পারছিস, ঠিক আছে। এখানেও বলি 1s2 আছে, 2s2 আছে, 2p6 আছে, হয়ে গেল 10টা, 3s2 আছে 12টা, 3p6 আছে 18টা। এরপরে 4s2, না 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 20 না, 4s1। যদি 4s2 লিখতাম, যদি 4s2 লিখতাম, যদি 4s2 লিখতাম, তাহলে এখানে 20 হলো, আর 4টে দরকার, তার মানে 3d তে 4 বসাতাম। কিন্তু তোদের নিশ্চয়ই মনে পড়ছে 3d এর ক্ষেত্রে আমি একটা কথা তোদেরকে বলেছিলাম, যে কোনো একটা অরবিটাল, কোনো একটা উপকক্ষের ক্ষেত্রে হয় অর্ধপূর্ণ না হয় সম্পূর্ণ, এক্সচেঞ্জ এনার্জির রেসপেক্টে খুব বেশি স্টেবল হয়। হয় অর্ধপূর্ণ রাখো তাকে, আর না হলে পুরো সম্পূর্ণ করে দাও। এই দুটোই ওরা পছন্দ করবে খুব, এবং সেই জায়গাতে ওরা স্থায়িত্ব পাবে। ও যখন দেখতে পাচ্ছে ওর কাছে একটাই ইলেকট্রনের দরকার আছে এবং 4s এর কাছে দুটো রয়েছে, তখন ও বলবে ভাই 4s, তোর কাছে তো ম্যাক্সিমাম দুটোই ধরে, তুই যদি আমাকে তার মধ্যে থেকে একটা দিয়ে দিস, তাহলে তোর কাছে তখনও একটা আছে, এবং একটা পেয়ে যাবার পরে আমি 3d5 হয়ে যাব,
তুই 4s1 হয়ে যাবি। দেখ তুই অর্ধপূর্ণ আছিস, তুইও স্টেবল, আমি অর্ধপূর্ণ হয়ে যাব, আমিও স্টেবল, আমরা গোটা ক্রোমিয়ামটাকে স্টেবল করে দিতে পারবো। ওর ডিলটা ভালো লাগলো, ও কিন্তু ওকে একটা ইলেকট্রন দিয়ে দিল, এক্সচেঞ্জ এনার্জির রেসপেক্টে কিন্তু ওরা দুজনেই স্থায়িত্ব পেয়ে গেল। ঠিক আছে, এখানটায় 3d5 বেশি স্থায়িত্ব অবশ্যই 3d5 পাবে, 4s1 এ একটাই ইলেকট্রন আর কি এক্সচেঞ্জ করবে, তাই না? কিন্তু লাভ দুজনেরই হলো, ক্রোমিয়ামটাও বড় লাভ হয়ে গেল। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে দাদা এই ক্লোরিনটার ক্ষেত্রে কেন হলো না, এখানেও তো একটা নিয়ে হয়ে যেতে পারতো। ভাই এটা একই কক্ষপথের মধ্যে পড়ে গেছে, ডিফারেন্ট কক্ষপথ হলে তবে না পসিবল ভাই, একই কক্ষপথের মধ্যে কি করে হবে? এটাতে ডিফারেন্ট কক্ষপথ, সেই জন্যই পসিবল হচ্ছে। এটা 4 নম্বর, এটা 3 নম্বর। এখানেও তুই দেখতে পাচ্ছিস 1s2 আছে, 2s2 আছে, 2p6 আছে, 3s2 আছে, 3p6 আছে, তোরা প্রত্যেকে জানিস এই পর্যন্ত। কপার 29 আছে, 4s এর মধ্যে একটা হবে, তারপরে 3d এর মধ্যে 10টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 19 আর 10 29 হয়ে গেল, এখানে 2 থাকতো 9 থাকতো, একে একটা ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালিয়ে গেল, 10টা করে ফুল স্টেবল হয়ে গেল, ফুলফিল ইলেকট্রন বিন্যাস তৈরি করে দিল, গল্প খতম। আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মনে পড়ছে সব থেকে বড় সমস্যার জায়গা যেখানে সবাই পড়তো, ধর আমি বললাম Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে, Fe3+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? দাদা এটা বলার আগে আমাকে একটুখানি সুযোগ দেবে, আমি F এর ইলেকট্রন বিন্যাসটা লিখবো। বললাম লিখে ফেল। দাদা F এর ক্ষেত্রে হতো আর্গন কোর, কারণ এখানটা 26 হতো, 26 মানে 26, আর্গন কোর যখন করলাম মানে 18টা হয়ে গেল। তারপরে দেখো দাদা 4s2 করতাম, আমি বললাম একদম, তাহলে 20টা হয়ে গেল। আর 6টা দরকার দাদা, 4s এর পরে 3d বসিয়ে দাও, 6টা বসিয়ে দাও। বললাম একদম। দাদা জানো তো তুমি আমাদেরকে শিখিয়েছিলে যখন 4s আর 3d একসাথে থাকবে তখন প্রথমে 4s থেকে যেন ইলেকট্রনটা বেরোয়। বললাম কারণটা কি বলেছিল? যখনই ইলেকট্রন বেরোনো হবে কোথা থেকে বেরোবে? সর্ববহিস্থ কক্ষপথ থেকেই না বেরোবে। আরে সর্ববহিস্থ কক্ষপথটা কোনটা? 4sটাই তো সর্ববহিস্থ কক্ষপথ, তাহলে ওখান থেকেই না বেরোবে। তোরা এই 3dটাকে লাস্টে লিখেছিস এনার্জির রেসপেক্টে, কিন্তু সর্ববহিস্থ কক্ষপথটা তো 4sই রয়েছে, 4s থেকেই তো আগে বেরোবে রে ভাই। তাহলে 2+ যখন করছি, আর্গন কোর আছে এবং তার সাথে দুটো বেরিয়ে গিয়ে এখানে শুধুমাত্র 3d6 পড়ে আছে। কনসেপ্ট কথা বলবে ভাই, কনসেপ্ট কথা বলবে। এখানটায় দাদা আর্গন কোর আছে, দাদা এখান থেকে আরো 3টে বার করে দেবো। আমি খুব ভুল করে এগুলো ছেলেমেয়েরা, এখান থেকে এটা করার সময় কি করে 3d থেকে আরো 3টে ইলেকট্রন বার করে দেয়। আরে কেন ভাই? Fe3+ মানে আয়রন থেকে Fe3+ হচ্ছে, তার মানে তুই 4s2 তো বার করেই দিয়েছিস, 3d থেকেও একটা বেরিয়ে গেছে, তার মানে 3d তে 5 হয়ে গেছে। এবার বুঝতে পারছিস কোনটা বেশি স্টেবল? তোকে যদি আমি জিজ্ঞাসা করি যে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, নিচে কমেন্ট করে জানিয়ে দে আর বলে দে ক্লাসটা কেমন লাগছে। প্রত্যেকে এক্ষুনি কমেন্ট করবে ভিডিওটা থামিয়ে। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। বেসিক মোটামুটি তুই সব বুঝে গেছিস। বেসিক কেন, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, অ্যাকচুয়ালি মেন প্রশ্নের জায়গাগুলো সবই করে দিলাম। প্ল্যাঙ্কের তত্ত্ব তোরা বুঝতে পারছিস যে তোরা যেমনি একটা আলো ধর টর্চ থেকে আলো মারছিস, তুই দেখছিস নিরবচ্ছিন্ন বর্ণালী বেরোচ্ছে, কোনো কিছু স্ক্যাটার হচ্ছে না, একদম বর্ণালী পর 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 আলো চলে যাচ্ছে। বিজ্ঞানী প্ল্যাঙ্ক একটু আশ্চর্য চশমা দিয়ে দেখতেন, না নিরবচ্ছিন্ন বর্ণালী বেরোচ্ছে না। এটা এরকম কতগুলো এনার্জি পকেট 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 হয়ে বেরোচ্ছে। এরকম ক্ষুদ্র 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 এনার্জি পকেটে তিনি পুরো আলোটাকে ভাগ করলেন, এই তরঙ্গটাকে ভাগ করলেন, এবং তিনি বললেন এই প্রত্যেকটা প্যাকেট হচ্ছে কোয়ান্টাম আলোর ক্ষেত্রে যেটাকে আমরা বলি ফোটন। এবং শুধু তাই নয়, তিনি এই প্রত্যেকটার এনার্জি ডিফাইন করলেন। তিনি বললেন এনার্জি যদি ই হয় তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ। তোরা প্রত্যেকে জানিস এইচটাকে প্ল্যাঙ্কের ধ্রুবক বলে, আর নিউটা হচ্ছে এই যে তরঙ্গগুলো রয়েছে তাদের কম্পাঙ্ক। এবং এই যে ফোটন কণাগুলো রয়েছে তাদের এই যে এনার্জি গুলো আমরা যখন বার করছি, যখন ডিফাইন করছি ইকুয়াল টু এইচ নিউ দিয়ে, সেখান দিয়ে কিন্তু আমরা একটা ইকুয়েশন পাই ই ইকুয়াল টু এইচ নিউ। সেখান থেকে লিখতে পারি ই ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। এইটা হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে। ঠিক আছে, এই পুরো ইকুয়েশনটাই দিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে তোদের। আর আরেকটা বিষয় এখান থেকে একটু বলে দিই, এইচ এর যে বিষয়টা রয়েছে যেটা প্ল্যাঙ্কের ধ্রুবক বলে, তার কিন্তু দুটো ভ্যালু তুই জানিস। একটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর ইন্টু সেকেন্ড, আরেকটা কিন্তু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। ঠিক আছে, একটা সিজিএস এ ভ্যালু ভাই, একটা এসআই তে ভ্যালু, এগুলো সব তোরা এখন জেনে গেছিস। আর তোদেরকে কি বলবো, চল একটা অঙ্ক করা যাক। এবার একটু মনটা খুশি খুশি হয়ে গেছে দাদা,
থিওরি থিওরি বকতে শুরু করেছিলে, একটু অঙ্ক পড়ে গেছে, সুন্দর একটা অঙ্ক দেখতে পাচ্ছি। কি অঙ্ক আছে? 6000 অ্যামস্ট্রং 2000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বিকিরণ দুটি শক্তির অনুপাত কত হবে? প্রথমটা শক্তি আমি E1 লিখলাম, এইচ সি বাই ল্যামডা 1 কত? 6000 অ্যামস্ট্রং, 6000 বসিয়ে দিই ভাই। আর দ্বিতীয়টার ক্ষেত্রে E2 এইচ সি, এই দুটো তো কিন্তু চেঞ্জ হবে না, বুঝতে পারছিস? এই বুঝে গেছিস? প্ল্যাঙ্কের ধ্রুবক তো দুই জায়গাতে সেমই থাকবে, শূন্য মাধ্যমে আলোর বেগ থোড়ি চেঞ্জ হবে ভাই তোর রেজাল্টের মতো। চেঞ্জ হবে, এবারে রেজাল্ট চেঞ্জ হবে। আর যাদের রেজাল্ট অলরেডি ভালো আছে তাদের যেন চেঞ্জ না হয়, তাদের যেন কনস্ট্যান্টই থাকে। ঠিক আছে, এখানে 6000 থাকলে এখানে 2000 বসাবো, গল্প শেষ। চ এইবার শক্তির অনুপাত E1 বাই E2 করে দে। যখনই করবি, আরে এটা আমাকে করে দিতে হবে রে, হ্যাঁ আমি করবো না, হ্যাঁ তোরা নিজেরা কর। শক্তির অনুপাত আমি বার করে দেবো এখন। এটা উপরে বসা, নিচে বসা, ক্যালকুলেশন করে অ্যান্সার বল নিচে। পরেরটা রাদারফোর্ডের মডেল মনে পড়ছে? ভুলভাল মডেল দিয়েছিল, এখন আবার পড়তে হবে। ভুলভাল ইন দ্য সেন্স তখনকার দিনে এটাই সুপিরিয়র মডেল ছিল, পরবর্তীকালে আমরা বার করলাম যে না, এইসব মডেলের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে। আবার যিনি বার করেছিলেন তার নাম আবার ম্যাক্সওয়েল। এখনকার দিনে ছেলে মেয়েরা কিন্তু ম্যাক্সওয়েল মানে গ্লেন ম্যাক্সওয়েলকে বোঝে। গ্লেন ম্যাক্সওয়েল যা ছক্কা টক্কা হাঁকিয়েছিল ওয়ার্ল্ড কাপে, তোদের মনে আছে কিনা জানি না, ওই পা প্রায় ভেঙে ভেঙে গেছিল, ওই পা নিয়ে জিতে দিয়েছিল ম্যাচ। বিরাট বড় ব্যাপার। যাই হোক, চলো একটু ফিরে আসি আবার। রাদারফোর্ডের মডেল মনে পড়ছে? রাদারফোর্ড প্রথমে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করলেন, জিঙ্ক সালফাইড আস্তরণ পর্দা রাখলেন, এখান দিয়ে একটা সোনার পাত রাখলেন। এগুলো এখন পরীক্ষাতে আসে না, জাস্ট একটু মনে করাচ্ছি। এখান থেকে তিনি আলফা কণাকে স্ক্যাটার করলেন, তিনি দেখতে পেলেন যে বেশিরভাগ আলফা কণাই কিন্তু এই সোনার পাতটাকে ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে গিয়ে আঘাত করছে। এখান থেকে তিনি কি সিদ্ধান্তে এলেন? পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, কিছু কিছু আলফা কণা ছিল যারা সামান্য কোণে বিক্ষেপিত হচ্ছিল, মানে কোথাও না কোথাও একটা পজিটিভ টার্মিনাল, পজিটিভ একটা অংশ রয়েছে, কারণ আলফা কণা নিজেই তো পজিটিভ, আলফা রশ্মি নিজেই তো পজিটিভ। আর পজিটিভকে ডেভিয়েট করাতে পারে নিশ্চয়ই কোনো একটা হাইলি পজিটিভ সেন্টার, তাই সেটা পরমাণুর কোথাও না কোথাও আছে। তিনি লক্ষ্য করলেন মানে একদম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইভেন্টে কিছু কিছু আলফা কণা, একদম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তারা যে পথে গেছিল সেই পথেই আবার ফিরে চলে এলো। এবং তিনি তাহলে বলতে পারলেন হ্যাঁ, পরমাণুর ওই পজিটিভ প্রান্তটা, ওই পজিটিভ জায়গাটা তার কেন্দ্রে কোথাও একটা লুকিয়ে আছে। যেই জায়গাটায় লুকিয়ে আছে তিনি তার নাম দিলেন নিউক্লিয়াস। এবং তিনি বললেন নিউক্লিয়াসে সমস্ত পজিটিভটা লুকিয়ে থাকে, আর তার চারপাশে ইলেকট্রনস গুলো এরকম যেমন তেমন করে ঘুরতে থাকে। তিনি কোনো কক্ষপথের ডেফিনেশন কিন্তু দিতে পারলেন না। এবং এখানেই শুরু হয়ে গেল গল্প। রাদারফোর্ড বললেন যে ইলেকট্রনস গুলো এরকম ভাবে ঘুরতে থাকে। পরবর্তীকালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলে একজন ছিলেন, তিনি বললেন যদি সত্যি ইলেকট্রন এরকম ভাবে ঘোরে, ইলেকট্রন তো একটা নেগেটিভলি চার্জ স্পিসিস, এবং যদি কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস এরকম ভাবে ঘুরতে থাকে তাহলে সেটা প্রতিনিয়ত এনার্জি এমিট করতে থাকবে, এনার্জি বার করতে থাকবে। এবং যদি এনার্জি বার করে, তোরা প্রত্যেকে জানিস যত দূরে যাই তত এনার্জি বাড়ে, যত কাছে যাই, যত নিউক্লিয়াসের দিকে যাব তত এনার্জি কমবে। এই ইলেকট্রনটা যদি এনার্জি বের করে দিতে থাকে তার মানে এনার্জি কমতে থাকবে, যত এনার্জি কমবে ও তত কি হবে, নিউক্লিয়াসের দিকে সরে যাবে। নিউক্লিয়াসের দিকে সরতে সরতে এখান থেকে এখানে করে আলটিমেটলি এই যে কক্ষপথগুলো ভেতরের দিকে আসতে থাকবে, সেই কক্ষপথ থেকে এই কক্ষপথ, এই কক্ষপথ থেকে এই কক্ষপথে, কারণ এনার্জিটা কমে যাচ্ছে। ও তো এনার্জি এমিট করে দিচ্ছে, ও তো এনার্জি বার করে দিচ্ছে, তার ফলে ওর এনার্জি কমে যাচ্ছে, ও ভেতরে চলে আসছে। যত ভেতরে আসছে এক সময় গিয়ে সে নিউক্লিয়াসের মধ্যে আছড়ে পড়বে এবং পুরো পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। তার মানে সমস্ত কিছু স্থায়ী হওয়ার কথাই নয়, পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তো বেঁচে আছি, সবকিছু বেঁচে আছে। তার মানে রাদারফোর্ড কোথাও তো ভুল বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা। এবং আরেকটা বিষয় যে যদি এটাই সত্যি হয়, যদি ইলেকট্রন প্রতিনিয়ত এনার্জি এমিট করতে থাকে, তাহলে পরমাণু থেকে যে বর্ণালীগুলো পাওয়ার কথা সেগুলো নিরবচ্ছিন্ন বর্ণালী হতো। কিন্তু তোরাও দেখেছিস, আমিও দেখেছি, ওগুলো রেখা বর্ণালী হয়, তাই না? রেখা বর্ণালী যখন হচ্ছে তার মানে রাদারফোর্ড কোথাও তো ভুল বলেছিলেন। ব্যাস এই রাদারফোর্ডের ভুল নিয়েই বোর্ডের তত্ত্বগুলো তৈরি হয়েছিল, যেগুলো যে যতটা দরকার ততটাই করাবো, যেগুলো পরীক্ষায় আসে ওই ধরনের অ্যাপ্রোচই তোকে বলছি, এবং তুই বুঝতে পারছিস তো সব রিভিশন হয়ে যাচ্ছে। বোর্ডের তত্ত্বের মধ্যে বোর্ড যেটা করলেন, এই কক্ষপথগুলোকে ডিফাইন করে দিলেন। তিনি বললেন না, যেখানে সেখানে নয়, ইলেকট্রনস গুলোর বসার জন্য একটা সুস্থিত কক্ষপথ রয়েছে। যে কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকলে সেখান থেকে কোনো এনার্জির এমিশন হয় না।
তিনি সেই কক্ষপথে ইলেকট্রনের বসার একটা যোগ্যতার পরিমাপ, একটা মাপকাঠি তৈরি করলেন। তিনি বললেন যে সমস্ত কক্ষপথে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, কৌণিক ভরবেগ মানে এমভি হচ্ছে রৈখিক ভরবেগ এবং তার সাথে ব্যাসার্ধটা গুণ হয়ে গেল কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের মানটা h/2π এর একটা পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে। সেই সমস্ত কক্ষপথ সেই ইলেকট্রনটার জন্য বেস্ট এবং সুস্থিত কক্ষপথ। সেখানে যদি ইলেকট্রনটা থাকে তাহলে সেখান থেকে কোনো এনার্জির এমিশন বা এনার্জি বেরিয়ে যাওয়া, ভেতরে ঢুকে যাওয়া কিচ্ছু হয় না। ওই কক্ষপথটা নিজের যোগ্যতায় অর্জন করে এবং সেখানেও কিন্তু বসে থাকতে পারে, ও কোনোভাবে সেখান থেকে ওকে কেউ সরাতে পারবে না। হ্যাঁ, যদি ও নিজে থেকে এনার্জি ছাড়তে চায়, ছেড়ে আগের কক্ষপথটায় যেতে চায়, পারবে। যদি ও নিজে থেকে বাইরে থেকে এনার্জি নিতে চায়, নিয়ে আগের এই ওপরের কক্ষপথটার মধ্যে এক্সাইটেড হতে চায়, হতে পারবে। তোরা দেখেছিস গ্রাউন্ড স্টেট আছে, এক্সাইটেড স্টেট আছে, পারবে। হলো, এটাই ছিল বোরের তত্ত্ব। বোরের তত্ত্বের মেন জায়গাটাই এটা ছিল যে রাদারফোর্ড যেভাবে বিষয়টাকে এক্সপ্লেন করেছিলেন তিনি সেটা রাখলেন। রাদারফোর্ডের ড্রব্যাকস গুলোকে তিনি একটু একটু করে ক্লিয়ার করে দিলেন। তার ফলে একটা গোটা পরমাণুর আধুনিক মডেল তৈরি হলো। তিনি প্রথমবার কক্ষপথ ডিফাইন করলেন, যে কক্ষপথ থেকে আমরা পড়াশোনাটা শুরু করলাম, এবং তিনি পরবর্তীকালে এই পুরো পরমাণুর গঠনটাকে তৈরি করেছিলেন, মডেলটাকে তৈরি করেছিলেন। এখনো পর্যন্ত তোরা বোরের মডেলই পড়ছিস, খেয়াল রাখ। এইবার বিষয়টা কি, বোরের মডেল থেকে আর কি কি জানা যায় দাদা? এখান থেকে আমাদের পরীক্ষাতে কি আসবে? আমাদের কি বোরের স্বীকার্য লিখতে দেবে এখন? আমি বললাম না, খুব জোর তোকে বোরের স্বীকার্য থেকে সত্য মিথ্যাগুলো দিতে পারে, যে এটা কি বোরের স্বীকার্য, হ্যাঁ কি না লেখো, হ্যাঁ কি না লেখো, হ্যাঁ কি না লেখো, এগুলো দিতে পারে। কিন্তু যেটা মেন তোর পরীক্ষাতে দেবে সেটা হচ্ছে বোরের তত্ত্ব থেকে ব্যাসার্ধ, শক্তি আর গতিবেগ নির্ণয়। এই যে ব্যাসার্ধটা, কক্ষপথের ব্যাসার্ধ, তার কিন্তু একটা ফর্মুলা আছে। আমি তোকে ডিরেক্ট বলছি পরীক্ষাতে তোর কি আসবে, কিচ্ছু অত ভেবে চিনতে তোর লাভ নেই। এই যে কক্ষপথগুলো ডিফাইন করা আছে, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ করে 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 আমি ধরে নেবো এন নাম্বার অফ কক্ষপথ আছে। প্রত্যেকটা কক্ষপথের তো একটা ব্যাসার্ধ আছে। এটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয়টার ব্যাসার্ধ, তৃতীয়টার ব্যাসার্ধ, প্রত্যেকটার একটা ব্যাসার্ধ রয়েছে। বিজ্ঞানী বোর বললেন এনতম কক্ষপথের ব্যাসার্ধ যদি আর এন হয়, সেইটাকে লেখা যায় এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π স্কোয়ার mz স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, এবং তোমাকে এই ফর্মুলাটাই মনে রাখতে হবে। এখানে এনটা কি, কক্ষপথের সংখ্যা, কত নম্বর কক্ষপথের আমি ব্যাসার্ধ বার করছি। এইচটা কি, প্ল্যাঙ্কের ধ্রুবক। পাই তোরা জানিস, এমটা কার ভর, অবশ্যই ইলেকট্রনের ভর। জেডটা কি, আমরা যে পরমাণুটার ক্ষেত্রে, মনে রাখবি বোরের তত্ত্ব এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নদের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, যেমন হিলিয়াম প্লাসের ক্ষেত্রে, যেমন লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে। দেখ, এরও ইলেকট্রন এক, এরও ইলেকট্রন এক, এরও ইলেকট্রন এক, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নদের ক্ষেত্রে। এবার ধর আমরা এই পুরো ব্যাসার্ধটা বার করছি হাইড্রোজেনের ক্ষেত্রে, তখন আমরা জেড এর ভ্যালুটা কত লিখবো ভাই? 1 লিখবো। যদি আমরা এখানে হিলিয়াম প্লাসের জন্য বার করি, জেড এর ভ্যালুটা 2 লিখবো। যদি লিথিয়াম 3 প্লাসের জন্য বার করি, তাহলে জেড এর ভ্যালুটা 3 লিখবো। ব্যাচের মধ্যে এগুলো করিয়ে করিয়ে পাগল করে দিয়েছিলাম আমি তোদেরকে। আর এত প্রবলেম প্র্যাকটিস করিয়েছি এই 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 অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি ইউটিউব চ্যানেলে। তোরা দেখেছিস ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম কি করে প্র্যাকটিস করতে হয়। আর এরপরেও দেবো 12 এর জন্য যেমনি দিচ্ছি টপ 25 কোশ্চেন। তোরা যদি বলিস প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টপ 25 কোশ্চেন দেবো, আর তারপরে ফুল সেট দেবো। আমি যখন 12 করাই 20টা করে ফুল সেট করাই, 35 মার্কসে সেট করাই, আর বাইরে প্রশ্ন থাকে না। এবছরও থাকবে না। এর বছরে 20 নয়, এবছরে মনে হয় 25টা সেট করাবো, রেকর্ড নতুন নতুন করে তৈরি করতে হবে। আর তোদের বেলায় 10 করে পারবে নাকি? হবে? তোদের উপর ভরসা আছে আমার একটু। সত্যি কথা বলতে তোদের ব্যাচটা অনেক ভালো, তোদের পরের ব্যাচটাও হেভি। যাই হোক, ঠিক আছে, তোদের বেলা 12 আশা করা যায় 35টা সেট হবে। আমি এখন থেকে প্রমিস করব না, তবে আমি চেষ্টা করবো 35টা সেটই করানো, ঠিক আছে, যাতে উচ্চ মাধ্যমিক কেঁপে যেতে পারে। হলো, এই যে হাইড্রোজেন আছে, হিলিয়াম প্লাস আছে, লিথিয়াম 3 প্লাস আছে, সবার ক্ষেত্রে তুই এখন বার করতে পারবি। কি করে করতে হয় সেটাও তোকে দেখাবো। যাই হোক, এখানটা আরেকটা জিনিস একটু দেখাই। তুই এখানটা দেখতে পাচ্ছিস, আমি যদি এটাকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের ক্ষেত্রে বার করি, দাদা হাইড্রোজেনের ক্ষেত্রে বার করছো? হ্যাঁ। আবার প্রথম কক্ষপথের বার করছো? হ্যাঁ। তাহলে এন এর জায়গার মধ্যে যেহেতু এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, তাই এখানে 1 বসাই। বসাও। এইচ স্কোয়ার বসাই, বসাও। দাদা 4π স্কোয়ার বসাই, বসাও। এম এর ভ্যালু এম বসাই, বসাও। জেড হাইড্রোজেনের জন্য করছি বলে 1 বসাচ্ছি, আর এখানটা ই স্কোয়ার বসাচ্ছি।
তার মানে এটা হয়ে গেল এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। বলো হ্যাঁ? বললাম একদম হ্যাঁ। আচ্ছা, এই যে পুরো ভ্যালুটা রয়েছে এইটাকে তুলে আমি এখানটা পুট করে দিই। বললাম আচ্ছা, করে দিলে কি হবে, দেখো কি হয়। দাদা আর এন এর ভ্যালুটা দেখো তো, এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার, এই যে পুরো টার্মটা রয়েছে আমরা তার পরিবর্তেই আমরা বসিয়ে দিচ্ছি R1 অফ হাইড্রোজেন। হলো। আর দাদা কি কি পড়ে থাকলো এর বাইরে? বললাম দাদা তো এইচ স্কোয়ার লিখলাম, তাহলে পড়ে থাকলো কি না এন স্কোয়ার পড়ে থাকলো। দেখতে দে R1 অফ হাইড্রোজেন করেছি, এইটা বেরিয়েছে, এখানে এইচ স্কোয়ার রয়েছে, তাহলে এন স্কোয়ারটা পড়ে আছে। হ্যাঁ এন স্কোয়ারটা পড়ে আছে, এন স্কোয়ারটা লিখে দিই। নিচে 4 পাই স্কোয়ার তুই নিয়ে নিয়েছিস, এম ই স্কোয়ার তুই নিয়ে নিয়েছিস, 4 পাই স্কোয়ার নিয়ে নিয়েছিস, এম ই স্কোয়ার নিয়ে নিয়েছিস। আচ্ছা, মানে জেড পড়ে আছে। ওকে, তার মানে R1 অফ হাইড্রোজেনের যদি আমি ভ্যালুটা বার করি, তোরা নিচে লেখ R1 অফ হাইড্রোজেনের ভ্যালু কত, সেইটাকে যদি আমি এখানটা পুট করে দিই, তাহলে এই পুরো ফর্মুলাটা ছোট হয়ে যাচ্ছে এইটা, Rn ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন ইন্টু এন স্কোয়ার বাই জেড। এইটা হয়ে যাচ্ছে ফর্মুলা, এবং এখান থেকেই আমাদের পরীক্ষাতে প্রশ্ন দেখবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এনার্জির ভ্যালুটা বার করতে চাই, তাহলে এন তম কক্ষপথের এনার্জি লেখা যায় মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইটাকেই তোকে শুধু একটুখানি মনে রাখতে হবে কষ্ট করে, বাকি আর কিচ্ছু মনে রাখতে হয় না, যেভাবে শিখিয়ে দিচ্ছি সেইভাবে মনে রাখ। আমরা যদি প্রথম কক্ষপথে হাইড্রোজেনের ক্ষেত্রে এনার্জিটা বার করি, একই রকম বসাবো -2 পাই স্কোয়ার। এগুলো সব তোরা শিখিয়ে গেছিস, সব দেখিয়ে দিয়েছি, একবার জাস্ট রিভিশন করাচ্ছি। এম আছে দাদা হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার মানে কিছু বসানোর দরকার নেই, ই টু দি পাওয়ার 4 বসলো। নিচে দাদা প্রথম কক্ষপথের জন্য বার করেছি, তাহলে এন এর ভ্যালু 1, তাহলে জাস্ট বসলো এইচ স্কোয়ার। এই যে পুরোটা দেখো তুমি এখানটায় শেখালে, এইটাকে তুলে আমরা এবার এই সমীকরণটার মধ্যে বসিয়ে দেব। যখনই বসিয়ে দেবো ইএন এর যে ভ্যালুটা রয়েছে সেটা পাবো কি দাদা? দেখো -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, -2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, তুমি সবটা নিয়ে নিয়েছো, তাহলে আমি এখানটা E1 অফ হাইড্রোজেন বসিয়ে দিই। ওপরে কি পড়ে আছে দেখো জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার পড়ে আছে। নিচে কি পড়ে আছে বলো? এইচ স্কোয়ারের পরে এন স্কোয়ার পড়ে আছে, তাহলে এন স্কোয়ার পড়ে আছে। এন্ড দিস ইজ ইওর নিউ ফর্মুলা, En ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানটা কি পেলি? Rn ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন ইন্টু এন স্কোয়ার বাই জেড। এবার একটু বেগের মানটা পাওয়া যাক, ইলেকট্রনের বেগ Vn 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই NH। এই হচ্ছে ফর্মুলাটা, সবচেয়ে সোজা। তুই V1 অফ হাইড্রোজেন বার কর ভাই, কত হবে বল? দাদা আমি করি না, করো। দেখো 2 পাই বসালাম, হাইড্রোজেনের জন্য করছি বলে জেড এর ভ্যালু 1, তাহলে 1 বসালাম, কিচ্ছু নেই, স্কোয়ার আছে নিচে, এন এর জায়গার মধ্যে প্রথম কক্ষপথ করছি বলে 1, জাস্ট এইচ বসে গেল। তাহলে দাদা Vn ইকুয়াল টু এই যে পুরোটা রয়েছে 2 পাই ই স্কোয়ার বাই এইচ, এটার জায়গায় আমি V1 অফ হাইড্রোজেন বসিয়ে ইনটু দাদা ওপরে দেখো একটা জেড আছে, বললাম হ্যাঁ আছে, যেটা আমি এখানটা বসাইনি, তাহলে জেডটা আমি এখানটা দাদা বসিয়ে দিই, বসিয়ে দাও। নিচে দেখো এই এনটা পড়ে আছে, তাহলে এনটা বসিয়ে দিই, বললাম বসিয়ে দাও। তাহলে এই হয়ে গেল দেখো ফর্মুলা, Vn ইকুয়াল টু V1 অফ হাইড্রোজেন ইন্টু জেড বাই এন। তিনটে ফর্মুলা দাদা, তাহলে কি কি পড়ে থাকলো? Rn ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন ইন্টু এন স্কোয়ার বাই জেড, En ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, Vn ইকুয়াল টু V1 অফ হাইড্রোজেন ইন্টু জেড বাই এন। এই তো তিনটে ফর্মুলা। अरे वही तो 3 फॉर्मूला जो तू एकदम शुरू से पढ़ रहा है रे। এবার তোরাও জানিস এই তিনটে ফর্মুলা দিয়ে গল্প শেষ হয়ে যাবে। কতগুলো অঙ্ক করেছি বল ব্যাচে? প্রচুর অঙ্ক করিয়েছি, প্লাস যেগুলো প্রবলেম প্র্যাকটিস করেছি সেখানেও এখান থেকে অঙ্ক করিয়েছি। টপ 25 কোশ্চেনও দেবো, ঠিক আছে? আর তোরা যখন ফুল সেট করবি সেখানেও এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন ডিরেক্ট ছাপতে দেখতে পাবি। কম্পিটিটিভ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন ডিরেক্ট ছেপে যায় এই ফর্মুলাগুলো থেকে, ঠিক আছে? চলো তিনটে ফর্মুলা মাথায় রাখবে, কম্পিটিটিভ প্রশ্ন ছাপে। Rn ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন এন স্কোয়ার বাই জেড, En ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, Vn ইকুয়াল টু V1 অফ হাইড্রোজেন, জাস্ট বর্গমূল করে দাও জেড বাই এন। একটা প্রশ্ন এখানে আছে দেখ, হাইড্রোজেন পরমাণু
বোরের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? দেখ এটা ওয়ান চান্স, অ্যাট এ গ্লান্স হয়ে যায়, অ্যাট এ গ্লান্স হয়ে যায়, কিন্তু আমি তাও বলবো অ্যাট এ গ্লান্স নয়, ফর্মুলা দিয়ে কর। হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা দাদা, দ্বিতীয় কক্ষপথের চেয়েছে, বললাম হ্যাঁ। হাইড্রোজেনের ক্ষেত্রে চেয়েছে, বললাম হ্যাঁ। ফর্মুলা হচ্ছে, আচ্ছা প্রথম ফর্মুলা লিখি, আর এন ইকুয়াল টু আর ওয়ান অফ হাইড্রোজেন, এটা কিন্তু ফর্মুলার হাইড্রোজেন, ঠিক আছে, এটার সাথে কোনো কিছু নয়, এখানে কোনো ছেড়খানি না, ইন্টু এন স্কোয়ার বাই জেড। ওকে, এবার বসাই। আমাকে দ্বিতীয় কক্ষপথে চেয়েছে হাইড্রোজেন পরমাণু, তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ, এন এর ভ্যালুটা আমি 2 বসালাম, হাইড্রোজেনের ক্ষেত্রে বসাচ্ছি। দাদা এটা যেমন আছে তেমন বসাবো? একদম, আর ওয়ান অফ হাইড্রোজেন ধ্রুবক ভ্যালু ভাই, এটা কিছু নড়চড় নয়। বল কততম কক্ষপথের? দাদা 2 নম্বর, তাহলে এন এর এন স্কোয়ার জায়গার মধ্যে কি বসাবি? 2 স্কোয়ার বসাবি। দাদা জেড এর ভ্যালু কি বসাবো? আরে ভাই হাইড্রোজেনের ক্ষেত্রে করছিস তো 1 বসাবি রে, প্রোটন সংখ্যা ওটা। আর দাদা এর সাথে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, তার মানে তৃতীয় কক্ষপথের হাইড্রোজেনের ব্যাসার্ধ ইকুয়াল টু হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইনটু, এখানটা আমি এন স্কোয়ারের জায়গার মধ্যে দাদা এবার তৃতীয় মানে 3 স্কোয়ার বসাবো, আর জেড এর ভ্যালুটা দাদা আমি 1 বসিয়ে দেবো। ভেরি গুড ভাই। এবার এবার কা করবে রে দাদা? দুটোর অনুপাত করে দেবো। আরে R2 অফ হাইড্রোজেন ইজ টু R3 অফ হাইড্রোজেন। আরে কর রে ভাই, এসব আমি আর তোদেরকে কি করে দেবো? R1 অফ হাইড্রোজেন ইন্টু 2 স্কোয়ার বাই 1 ইজ টু R1 অফ হাইড্রোজেন ইন্টু 3 স্কোয়ার বাই 1। আরে ভাই 4:9 বেরোচ্ছে রে। R1 হাইড্রোজেন কাটলো, 4 বেরিয়ে গেল, 9 বেরিয়ে গেল, ফিনিশ, খতম, গল্প শেষ। বল জয় ধামাকা বল। ফর্মুলা দিয়ে করতে পারবি, ডিরেক্টও করতে পারতিস, ঠিক আছে, সব শিখতে পারবি। আরে চ্যাম্পিয়ন হয়ে গেছিস, চ্যাম্পিয়ন হয়ে গেছিস। চ কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বেরিয়ে গেছে। পরেরটা কি আছে? একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের গতিবেগ যদি এ হয়, তাহলে হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষপথের গতিবেগ কত হবে? আরে হিলিয়াম প্লাস আয়নের বলে দিয়েছে রে। হ্যাঁ, গতিবেগ বার করতে বলেছে Vn ইকুয়াল টু V1 অফ হাইড্রোজেন ইন্টু জেড বাই এন, এটাই তো ফর্মুলা ছিল রে দাদা। Vn কত বলেছে? দ্বিতীয় কক্ষপথে, তাহলে দ্বিতীয় কক্ষপথের বলেছে, কার বলে দিয়েছে? হিলিয়াম প্লাসের বলে দিয়েছে। দাদা এখানটায় যেমন আছে দেখো, এইটা ভ্যালুটা দেখো দিয়ে দিয়েছে, V1 অফ হাইড্রোজেন কত দিয়ে দিয়েছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের গতিবেগ এ দিয়ে দিয়েছে। আচ্ছা এ দিয়ে দিয়েছে, এ বসাই। দাদা কত কক্ষপথে? দ্বিতীয়, তাহলে দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় বসাচ্ছি 2। দাদা হিলিয়াম প্লাসের করছি, তাহলে প্রোটন সংখ্যাটাও 2 হবে। আর যদি 2 2 বসাই, তাহলে কেটে কুটে গিয়ে এই আসছে, ফিনিশ, খতম, টাটা, বাই বাই, গুড বাই। না এখন গুড বাই না, অনেকটা বাকি এখনো, চ শেষ করবো এটা, কমপ্লিট। বুঝতে পারছিস? নেক্সট, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তির সঙ্গে হিলিয়াম প্লাসের কোন কক্ষপথের শক্তি সমান হবে? এগুলো জাস্ট একটা প্র্যাকটিস, জাস্ট করিয়েছি, তার রিলেটেড কিছু প্রবলেম প্র্যাকটিস করাচ্ছি। এখান থেকে আরো ভালো ভালো কোশ্চেন আছে যেগুলো আমি তোদেরকে প্রবলেম প্র্যাকটিসের সময় করিয়েছি এবং পরেও করাবো। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তির সঙ্গে হিলিয়াম প্লাসের কোন কক্ষপথের শক্তি সমান হবে? আমি ধরে নিই এক্সতম কক্ষপথের শক্তি সমান হবে। পৃথিবীতে যা কিছুই আনডিফাইন্ড, যা কিছুই হঠাৎ করে আমি ধরতে পারছি না, যা কিছুরই ভ্যালু আমি জানি না, তাদেরকে আমরা এক্স ধরে নিই। চিনতে পারিসনি, যদিও তোরা অনেক ছোট, চিনতে পারিসনি, যাকে চিনতে পারিনি তাকেই আমরা এক্স বলি, তাই না? কি করা যাবে আর, দুঃখ হচ্ছে অনেকের। অনেকে ভাবছে হ্যাঁ সবে তো দাদা নতুন নতুন শুরু হচ্ছে, তুমি এইসব কথাবার্তা বলছো। আর অনেকে বলছে না না আমি এসব থেকে অনেক দূরে। ইউ আর কারেক্ট। চ, হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথের শক্তির সঙ্গে হিলিয়াম প্লাসের কোন কক্ষপথের শক্তি সমান হবে? তো কর না রে, দ্বিতীয় কক্ষপথের শক্তি, দ্বিতীয় কক্ষপথের শক্তি কার? হাইড্রোজেনের। প্রথম কক্ষপথের শক্তি ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ফর্মুলা লিখিস। দাদা হাইড্রোজেন লিখছি, জেড এর জায়গার মধ্যে 1 বসিয়ে দিই, ভেরি গুড ভাই, তাহলে 1 স্কোয়ার করি। কততম কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ, তাহলে এখানটা আমি 2 স্কোয়ার করে দিই, গল্প শেষ। ফর্মুলাটা কি ছিল? En ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আরে ভাই কার করতে বলেছে? He প্লাসের। কততম জানিস না, তাহলে এক্সতম কক্ষপথের কার? He প্লাসের হলো। কি করে বসাবি? ফর্মুলা কথা বলে E1 অফ হাইড্রোজেন ইনটু
হিলিয়াম প্লাসের ক্ষেত্রে করছিস, তাহলে জেড এর ভ্যালু কত 2, তাহলে হয়ে গেল দেখ 2 এর স্কোয়ার। কত কক্ষপথ জানিস না, তাহলে এক্স এর ভ্যালু বসিয়ে দে এক্স, তাহলে এক্স স্কোয়ার, গল্প শেষ। এখানে হাইড্রোজেন ছিল বলে 1 বসিয়েছিলাম, দ্বিতীয় ছিল বলে 2 বসিয়েছিলাম। হিলিয়াম প্লাস আছে বলে 2 বসালাম, প্রোটনের সংখ্যা 2 আছে হিলিয়ামের, আর কত কক্ষপথ জানি না ওই জন্য এক্স বসিয়ে দিলাম। এবার কি করব, দুটোকে সমান করে দেবো, গল্প করে দেবো। তাহলে E1 অফ হাইড্রোজেন ইন্টু 1 স্কোয়ার বাই 4, 1/4 লিখি না, ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইন্টু 4/x স্কোয়ার। E1 অফ হাইড্রোজেন কেটে গেল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 4 16, তাহলে এক্স এর ভ্যালু 4 বেরিয়ে গেছে। ঠিক আছে, তার মানে কততম কক্ষপথের শক্তির সাথে সমান হবে রে, চতুর্থ কক্ষপথের। ফিনিশ, গল্প শেষ। হ্যাঁ, এবার চলে আসছে ডি ব্রগলি তত্ত্ব। ডি ব্রগলি কি বলেছিলেন ভাই, মনে করে দেখ। বলেছিলেন এই যে ইলেকট্রনকে তুই কণা 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 বলিস, ইলেকট্রন শুধু কণা নয়, ইলেকট্রনের মধ্যে দুটো ক্যারেক্টার আছে, ডুয়েল নেচার আছে, কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্মও আছে। এই যে আমরা ধর কোনো একটা কক্ষপথের মধ্যে যখন ইলেকট্রনকে প্রকাশ করি, তিনি খুব রাগ করেছিলেন যে হ্যাঁ আমি এই যে ধর কক্ষপথ এই যে এঁকেছি একটা, আমি খুব সুন্দর গোলটা আঁকলাম, তুই বুঝতেই পারছিস হাতের আমার ক্যালি আছে রে, যাই বলিস না কেন। দেখ আমরা যে এইরকম ভাবে দেখাই না ইলেকট্রন এরকম কণা, তিনি বড্ড রাগ করেন না, শুধুমাত্র কণাটা ঘুরছে, এই যে আমি দেখাচ্ছি ধর, এই যে ঘুরছে 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 ঘুরছে, শুধুমাত্র কণা ঘুরছে, শুধুমাত্র কণা ঘুরছে। আরে এরকম নয় ভাই, এরকম নয়। তিনি বলছেন যে এর মধ্যে ক্যারেক্টার আছে তরঙ্গের, তিনি বলছেন শুধু এরকম নয়, এরকম ভাবে ঘুরবে। ইলেকট্রন ক্লাউড এক্সপানশন যদি হয়, ইলেকট্রন ক্লাউডের যদি রোটেশন হয়, মুভমেন্ট হয়, যাই হবে সেটা কিন্তু তরঙ্গের আকারে হবে, শুধুমাত্র কণা নয়, কণা প্লাস তরঙ্গ। এখন এখন যা খুশি বিরাট প্লাস অনুষ্কা ফিরুষ্কা কিছু একটা বানিয়ে দিয়ে তোরা কণা প্লাস তরঙ্গ কি বানাবি নিচে কমেন্ট কর। তারপর তার মানে দুটো ক্যারেক্টার আছে, ডুয়েল নেচার আছে, এটাই ডি ব্রগলির তত্ত্ব। তোরা প্রত্যেকে জানিস যে এখান থেকে তরঙ্গ আছে মানে তরঙ্গের একটা তরঙ্গ ধর্ম যখন প্রকাশ করেছে, যখন বলে দিয়েছে তরঙ্গ আছে, তরঙ্গ যখন ধর্মটা রয়েছে, তাহলে নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। সেই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু লেখা যায় h/mv, নিশ্চয়ই মনে পড়ছে প্রত্যেকের। ভিটা হচ্ছে বেগ ইলেকট্রনের, এমটা হচ্ছে ভর, আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। কোথা থেকে এসেছিল ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে। আমরা E ইকুয়াল টু এইচ নিউ আর E ইকুয়াল টু এমসি স্কোয়ার, দুজন বিজ্ঞানীর সমীকরণ, একটা প্ল্যাঙ্ক একটা আইনস্টাইন, এই দুটোকে কিন্তু ইকুয়াল করে দিয়েছিলাম। আমরা বলেছিলাম এইচ ইন্টু সি বাই ল্যামডা, যেটাকে নিউ বলছি আমরা, সেটা ইকুয়াল টু এম ইন্টু সি স্কোয়ার। আমরা একটা সি দিয়ে একটা সি কেটে দিয়েছিলাম, এবং সেখান থেকেই আমাদের বেরিয়ে গেছিল ল্যামডা ইকুয়াল টু, ল্যামডা পাশে পাঠালাম, এইচ এর তলায় নিয়ে এলাম এম ইন্টু সি। এবার এটা তো আলোর ক্ষেত্রে হচ্ছে না, এটা তো ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে, তাহলে স্বাভাবিক সেখানে আলোর বেগ দিলে হবে না, ইলেকট্রনের ক্ষেত্রে বেগ হতো, আমি ভি ধরলাম, তাহলে এইচ বাই এম ভি করে দিলাম। এই হচ্ছে ফর্মুলা, এবং সেখান থেকে আমরা ডি ব্রগলির তত্ত্ব পেলাম। ডি ব্রগলির এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশন পেলাম। একটা বিষয় আছে, এখান থেকে একটা প্রশ্ন দেয় মাঝে মাঝে, বলে তোরা তো নিশ্চয়ই দেখেছিস কাইনেটিক এনার্জি সমীকরণ ই কে হাফ এম ভি স্কোয়ার, দেখেছিস তোরে ভাই, 9 ফাইনে পড়েছিস। এখান থেকে তোকে যদি আমি বলি তুই বলতো এম ভি স্কোয়ারের ভ্যালু কত, তুই বলবি দাদা 2 কে। আমি যদি তোকে বলি আচ্ছা তুই বলতো এখানে আমি যদি একটা এম গুণ করি, দাদা এখানেও আমাকে একটা এম গুণ করতে হবে, যাহা নেবো তাহাই ফেরত দেবো, তাহলে এখান থেকে আমি এম স্কোয়ার ভি স্কোয়ার লিখতে পারি তোরে? হ্যাঁ লিখতে পারি। এদিকে কি লিখবো না 2 ইন্টু এম লিখবো, বললাম একদম, কে মানে কাইনেটিক এনার্জি। আর দাদা সেখান থেকে তাহলে ভরবেগ এম ভির ভ্যালুটা কত পেলাম না √2m কে পেলাম, একদম পেলি। দাদা এখান থেকে এটা বের করে তুমি কি করলে, আমি বললাম এখান থেকে একটা প্রশ্ন দেবে না তোদের পরীক্ষাতে, এই জন্যই করলাম। ল্যামডা ইকুয়াল টু কি ছিল বল, h/mv, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, একদম যা লাগে 2D পয়েন্ট, কোনো ফালতু কথা বলছি না, দেখতে পাচ্ছিস এই যে নিচে দেখছিস ভরবেগটা রয়েছে, ভরবেগের এই ফর্মুলাটা তুলে বসিয়ে দে না এখানে, ল্যামডা ইকুয়াল টু h/√2m কে, মনে পড়ছে ফর্মুলাটা, প্রশ্ন দেয় এখান থেকে পরীক্ষাতে, এই একটা ফর্মুলা রাখ, এই একটা ফর্মুলা রাখ, পরীক্ষাতে কিন্তু ছেপে দেবে প্রশ্ন এখান থেকে, জাস্ট ছেপে দেবে। এই যে করাচ্ছি না তোদেরকে, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে জাস্ট ছেপে দেয় রে, ছেপে দেয়। এই যে এগুলো এগুলো যে দেখিয়েছি না, এগুলো যা দেখাচ্ছি না তোকে, তুই দেখতে পাবি পরীক্ষার সময় কি এইগুলো এই ওয়ান শট থেকেই ছেপে দিয়েছে। এই ওয়ান শটের মধ্যে যা পড়াচ্ছি কনসেপ্ট তোর এতেই রেডি হয়ে যাচ্ছে। তাহলে এটা নয়, আমি এটা একদম বলবো না ব্যাচের মধ্যে যা করেছি সেগুলোকে স্কিপ করে শুধু ওয়ান শট কর, একদম না। যে যেখানে পড়িস ব্যাচের ক্লাস করতে হবে ভাই, ব্যাচে ডিটেলে ক্লাস করতে হবে।
নাহলে তুমি শিখবে না কেমিস্ট্রি। তুমি কেমিস্ট্রি শিখতে এসছো, তুমি সায়েন্স শিখতে এসছো, তুমি ওয়ান শট পড়তে আসোনি এখানে। তাই তোমার যদি মনে হয় যে তুমি শুধুমাত্র ওয়ান শট পড়বে, আমি বলবো তুমি ভুল পড়ছো ভাই, তোমার অ্যাপ্রোচটা ভুল করছো তুমি। কারণ শুধুমাত্র ওয়ান শট পড়ার জন্য তুমি পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স তুমি নাওনি, তুমি কষ্ট করার জন্য নিয়েছো। এবং তুমি যদি কষ্টটা না করতে পারো, তুমি ডাক্তার হয়ে কষ্ট করবে নাকি? মানে ডাক্তার হয়ে তো কষ্টটা অনেক বেশি কষ্ট, যেই সময় তার অভ্যাসটা করতে হবে তো। এখন কোন সময় কষ্ট করবি তুই আমাকে বলতে, কখন কষ্ট করতে চাস? 40 বছর, 42 বছর, 44 বছর, 48 বছর, 50 বছর বয়সে কষ্ট করতে চাস? যদি না চাস তাহলে এই 25-26 অব্দি করে নে, 30 অব্দি করে নে, তারপরে দেখবি জীবন স্মুথ হয়ে যাবে। আর এই ছাত্রাবস্থায় তো ছাত্রছাত্রী হিসেবে তো আরো বেশি কষ্ট কর। আমি একদম দেখি একটু ক্যামেরাটা ঠিকঠাক আছে তো, একদম ঠিক আছে, পারফেক্ট আছে। এই ছাত্রছাত্রী হিসেবে একটু বেশি কষ্ট কর ভাই। তুই এখন তোর কেরিয়ার তৈরি করছিস, তুই এখন যদি ফাঁকি মারিস তাহলে সারা জীবন কষ্ট করতে হবে। আর এখন যদি কষ্ট করিস সারা জীবন, ফাঁকি তো মারবি না, তোর এইটুকু আমি শিওর, কারণ কষ্ট করার অভ্যাস তৈরি হয়ে যাবে, সফল হয়ে যাবে। চল নেক্সট কি বলে দিয়েছে, সমবেগে গতিশীল একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এবং কত গুণ বেশি হবে? মাস অফ প্রোটন ইকুয়াল টু 1836 ইন্টু মাস অফ ইলেকট্রন দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা প্রোটন আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা একটু লিখে নিই। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ধরো আমরা প্রোটনের ক্ষেত্রে লিখছি, তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকটা তো সেমই থাকবে, মাস অফ প্রোটন ইন্টু এম ইন্টু ভি হয়, ভি অফ প্রোটন হয়েছে। আচ্ছা, তারপরে সমবেগে গতিশীল বলে দিয়েছো না, সমবেগে গতিশীল, হ্যাঁ, তার মানে দুজনের ক্ষেত্রে ভিটা সেমই হবে। ওকে, মাস অফ ইলেকট্রন, এই তরঙ্গ দৈর্ঘ্য অফ ইলেকট্রন ইকুয়াল টু এইচ বাই মাস অফ ইলেকট্রন ইনটু ভি হবে। ওকে, আমরা একটুখানি ল্যামডা পি ডিভাইডেড বাই ল্যামডা ই করে বসি, তাই না? একদম। তাহলে এইচ ডিভাইডেড বাই এম পি ইন্টু ভি হয়ে গেল, নিচে এইচ ডিভাইডেড বাই এম ই ইন্টু ভি হয়ে গেল, একদম প্রপার আছে ভাই। এবার কি করবি, ঘুরিয়ে ওপরে তুলে দে, এইচ ইন্টু এম ই ইন্টু ভি করে দে, নিচে এইচ ইন্টু এম পি ইন্টু ভি করে দে, বল একদম পারফেক্ট। বল ভি ভি উড়ে গেল, এইচ এইচ উড়ে গেল। এবার কি দিয়ে দিয়েছে তোকে, মাস অফ প্রোটন ইকুয়াল টু 1836 ইন্টু মাস অফ ইলেকট্রন, বসিয়ে দে রে, তুলে বসিয়ে দে এখানে, ল্যামডা প্রোটন বাই ল্যামডা ইলেকট্রন ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন ডিভাইডেড বাই 1836 ইন্টু মাস অফ ইলেকট্রন। মাস অফ প্রোটনের জায়গার মধ্যে এমপির জায়গার মধ্যে বসিয়ে দিলাম 1836 ইন্টু মাস অফ ইলেকট্রন, গল্প শেষ। মাস অফ ইলেকট্রন কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম ল্যামডা অফ ইলেকট্রন ইকুয়াল টু 1836 ইন্টু ল্যামডা অফ প্রোটন। খতম, খতম রে ভাই, খতম, ফিনিশ, ডান, ডাস্টেড। পারবি পারবি পারবি, শিখে গেছিস। ওকে, হ্যাঁ, আমি তোকে একটা অঙ্ক দিই, একটু চেষ্টা কর। আমি যদি তোকে বলি যে একটি ইলেকট্রনের যদি গতি শক্তিকে আমি 8 গুণ করে দিই, আমি লিখে দিচ্ছি, ধর আমি বললাম গতি শক্তি যেটা রয়েছে সেটাকে যদি আমি 8 গুণ করে দিই, তাহলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? আগে কি ছিল, পরে কি হলো, এই দুজনের মধ্যে চেঞ্জ কি হবে? ঠিক আছে, কোনটা কার কত গুণ হবে না হবে সেগুলো তুই বার কর। গতি শক্তি 8 গুণ মানে তুই বুঝতেই পারছিস, স্বাভাবিকভাবেই তোকে এই ফর্মুলাটা দিয়ে করতে হবে। কমেন্ট করে আমাকে নিচে অ্যান্সার অবশ্যই বলবি। এইবার চল একটুখানি শুরু করা যাক। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তোরা প্রত্যেকেই জানিস। হাইজেনবার্গ বলেছিলেন যে কোনো একটা গতিশীল ইলেকট্রনকে যদি তুই অবজার্ভ করিস, তাহলে একটা পয়েন্ট অফ টাইমে, একটা নির্দিষ্ট সময়, তার অবস্থান আর ভরবেগ তুই একসাথে পারফেক্ট ভাবে বার করতে পারবি না। তুই যদি অবস্থানটাকে ওর একদম পারফেক্ট করে নিস, তাহলে ভরবেগের অবস্থা পুরো খারাপ। আর যদি ভরবেগটাকে পুরো পারফেক্ট করে নিস, তাহলে অবস্থান পুরো গল্প শেষ। তাহলে আমাকে দুটোর একটা ব্যালেন্স করতে হবে মোটামুটি। আমি বললাম ধর যদি অবস্থানের অনিশ্চয়তা, মানে মোটামুটি হয়েছে, একটা কিছুটা ভুল আছে, ওই অনিশ্চয়তা যদি ডেলেক্স হয়, ভরবেগও যদি মোটামুটি প্রায় প্রায়, আমরা বলি না প্রায় প্রায় ঠিক আছে, প্রায় প্রায় অনিশ্চয়তা যদি ডেলপি হয়, মানে কতটা অনিশ্চিত সেটা যদি ডেলপি হয়, তাহলে এই অবস্থানের অনিশ্চয়তার ভরবেগের অনিশ্চয়তার গুণফলটা গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই হয়।
এটাই হাইজেনবার্গের পুরো তত্ত্বটার মাধ্যমে উনি পেয়েছিলেন এবং এটাই তোদেরকে উনি দিয়ে গেছেন, এটাই তোকে উনি করতে বলেছেন যে দুটোকে একসাথে মাপা যায় না। যদি একটাকে আমি একটু ধরে নিই, একটু এটা এটা এতটা অনিশ্চিত ডেল এক্স পরিমাণ, যদি ভরবেগটা এতটা অনিশ্চিত ডেল পি পরিমাণ, তাহলে সেই দুটোকে গুণ করলে h/4 পাই গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে তোদের পরীক্ষাতে কি আসবে? এই ফরম্যাটটা তো এসে 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 ভূত হয়ে গেছে। এটা এতবার পরীক্ষাতে এসেছে, এখান থেকে আর প্রশ্ন খুব একটা দেয় না। এখন নতুন নতুন ফরম্যাট দেয়। কি দেয় পরীক্ষাতে? বলবে এইটাকে আরো দুটো রূপে লিখে দেখো। দেখ, তোরা প্রত্যেকে জানিস যে যদি আমি ডেল এক্স করি, এই যে ভরবেগটা রয়েছে, ভরবেগকে কি লেখা যায়? ভর ইনটু বেগ। আজকে আমি যদি অনিশ্চয়তা লিখতে যাই, তাহলে এখানটা আমি লিখতে পারি, এটাকে কিন্তু আমরা দেখবি ফিজিক্সের ভাষায় পরিবর্তন বলে থাকি। আমরা যখন সামনে, তোরা পড়েছিস কিনা জানি না, ডেরিভেটিভ পড়েছিস, ছোট হাতের ডি বসাই, মানে ওটা কি সামান্য পরিবর্তন, একদম স্মল পরিবর্তনকে বোঝাই। আর যদি এখানটা একটু ডেল বসিয়ে দিই, তার মানে একটু হিউজ অ্যামাউন্ট অফ পরিবর্তনকে বোঝাই, তাই না? মানে এটাকে আমরা পরিবর্তন বলি সোজা কথায়। এইবার তুই এখানটা দেখ, যদি ডেল এক্স বসাই আর ডেল পিটাকে কি বসাচ্ছি? ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। আমি যদি তোকে এখন একটু পরিবর্তন হিসেবে বলি, ভরবেগের পরিবর্তন, ভর ইন্টু বেগের পরিবর্তন, ঠিক আছে, কারণ ভরের পরিবর্তন বলকে ভর তো ভরই হয় ভাই। ঠিক আছে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 হলো। এইবার দাদা এখান থেকে পরীক্ষাতে দেয় ডেল এক্স ইন্টু ডেল ভি কত হবে? তাহলে ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/m-টাকে তলায় পাঠিয়ে দে, তাহলে 4πm হয়ে গেল। এই একটা রূপ যেটা তোর পরীক্ষাতে দেবে। ঠিক আছে, আরেকটা রূপ দেবে যেটা এখন খুব দিচ্ছে, খুব ট্রেন্ডিং এ আছে, ওটা কম্পিটিটিভও ট্রেন্ডিং এ আছে। কি রূপ একটু দেখ। ধর আমি বলছি এই যে ডেল এক্স ইন্টু এম ডেল ভি রয়েছে না, আমি এক কাজ করছি, এই ডেল ভিটাকে ডেল টি দিয়ে ভাগ করছি। মানে বেগের পরিবর্তন হচ্ছে টাইমের পরিবর্তনের সাথে, মানে বেগের পরিবর্তনের হার। মনে পড়ছে কিছু? মনে পড়ছে কিছু? আমি যদি আরেকটু মনে করানোর চেষ্টা করি, ডেল এক্স আছে, ডেল পি আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 আছে। দেখ তো এবার মনে পড়ছে কিনা? এখানে একটা ডেল টি দিয়ে প্রথমে গুণ করলাম, ডেল এক্স আছে, এবার এখানে গুণ করেছি মানে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি করলাম। তাহলে দেখ ওভারঅল সমীকরণটা যা ছিল তাই আছে, এটা তো এমনিও কেটে যাবে। তাহলে ওপরে একটা ডেল টি দিয়ে আমি গুণ করলাম আর তলায় ভাগ করে দিলাম, হয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 বলতো ভরবেগের পরিবর্তনের হার লেখা আছে না? শোনা শোনা লাগছে না দাদা? প্রথমে ভরবেগ ছিল এমইউ, পরে ভরবেগ হলো এমভি, কত সময় হলো টি সময়ে, ভরবেগের পরিবর্তন কত? এমভি মাইনাস এমইউ, ভরবেগ পরিবর্তনের হার কত? এমভি মাইনাস এমইউ বাই টি। মনে পড়ে গেছে, কথাটা কানের সামনে বেজে উঠেছে। ভর কমন নিলাম, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আরে ভরবেগ পরিবর্তনের হার, এইটা কি লিখলাম? বেগ পরিবর্তনের হার। এটা কি লেখা যায় রে? এম ইন্টু এ, ভর গুণ ত্বরণ লেখা যায়। আরে এটাকেই কি লেখা যায় রে? বল লেখা যায়। এটাই এফ ইকুয়াল টু এম এর সমীকরণ, মনে পড়ছে? তার মানে দাদা ভরবেগ পরিবর্তনের হার, এটা অ্যাকচুয়ালি বলকে বোঝাচ্ছে। এবং মনে করে দেখ, ধর এটা বল আছে আর এইটা কি অবস্থান কতটা চেঞ্জ হয়েছে, তাই তো রে? এটা বল, এটা তো বল, বুঝতে পারছিস? ভরবেগ পরিবর্তনের হার, এটা তো ফোর্স, তার সঙ্গে কি গুণ হয়েছে রে? অবস্থানের পরিবর্তন। অবস্থানের পরিবর্তন দিয়ে দাদা যদি ফোর্সকে গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়? আমি বলছি ধর এখানটা একটা বল রয়েছে, তুই এটার উপরে বাইরে থেকে একটা বল প্রয়োগ করলি, বলের উপরে ধর তুই বল যখনই প্রয়োগ করছিস তার তো অবস্থানের এখানে থাকবে না, কিছুটা চেঞ্জ হয়ে এখানটার হয়ে যাবে। এবার যে অবস্থানটার চেঞ্জ হলো এটাকে যদি আমরা ডেল এক্স বলি, কোনো একটা বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, তাহলে প্রযুক্ত বল আর তার সরণের গুণফলকে কি বলা হয় দাদা? কার্য বলা হয়। তো কার্য, কার্যের এককের সাথে কার একক সেম? শক্তির একক। কার মাত্রা সেম? শক্তির মাত্রা। তাহলে কার্যকে কি লেখা যায়? শক্তি লেখা যায়। তার মানে কেমিস্ট্রিতে তো কার্য লিখবো না, তাহলে কি লিখবো? শক্তি লিখবো। তাহলে এইটা বল, এইটা সরণ, বল গুণ সরণ, কার্য, কার্য মানে শক্তি, পরিবর্তন আছে মানে একটা ডেলি বসিয়ে দেবো, তার সঙ্গে রয়েছে ডেল টি, ডেলি গুণ ডেল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 এটা আরেকটা সমীকরণ হাইজেনবার্গের। বললাম একদম। দেখবি আমাদের যে এটা রয়েছে, আমরা যে স্ট্রাকচার অফ অ্যাটমের যে একটা অ্যাডভান্স লেভেল ক্লাস করিয়েছিলাম, একটু হায়ার লেভেল, হ্যাঁ ওই একটু উঁচু লেভেলের ক্লাসে, বেসিক নয় একটু অ্যাডভান্স টাইপের করিয়েছিলাম। তো সেখানে দেখবি আমরা শিখিয়েছিলাম এই এই ধরনের জিনিসগুলো, ওখানে শ্রডিঞ্জার সব করিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে?
একদম শ্রডিঙ্গার ধরে ধরে শিখিয়ে দিয়েছিলাম যে কি করে প্রত্যেকটা গ্রাফ আঁকলাম, সমস্ত কিছু দেখবি রেডিয়াল অ্যাঙ্গুলার নোট কি করে দেখালাম, সবকিছু ওখানে শিখিয়ে দিয়েছিলাম। গ্রাফগুলো কি করে তৈরি করতে হয় সব দেখিয়ে দিয়েছিলাম। ওগুলো কিন্তু যেই অ্যাডভান্সডেও আসে, যেই মেন্সেও আসে, এখন ভালো ভালো প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর মিড লেভেলেরও ভালো প্রশ্নের মধ্যে দেয় অবশ্যই। আর এমনিতেও তো যেই ফেইতে তো দেয় ওগুলো। আর তোদের বোর্ডসেও কিন্তু এখন ছোটখাটো প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু তোদেরকে সবকিছু শিখিয়ে দেওয়া আছে ওখান থেকে। কেন পিক কি করে নির্ধারণ করতে হয়, কার পিক বড় হবে না হবে, অ্যাঙ্গুলার নোট কিভাবে তৈরি, রেডিয়াল নোট কিভাবে, সব ওখানে বলে দেওয়া আছে। আর এমনিতে শ্রডিঞ্জার ইকুয়েশনটা তৈরি হয়েছিল কি করে, বিষয়টাকে আমি শিখিয়েছিলাম, ঠিক আছে। আর এই যে বিষয়, এখান থেকে এই জিনিসটা আমি কিন্তু একটু দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ব্যাস এই ছিল হাইজেনবার্গের নীতি, তোরা পড়েছিলি। রেখা বর্ণালীর ব্যাপারে কি বলবো, এটা সবচেয়ে সোজা টপিক সত্যি কথা বলতে। এটা দেখবি আমি একটা স্পেশাল ক্লাস করে দিয়েছিলাম। যারা ব্যাচের মধ্যে আছিস, যেগুলো সব করেছিস রিভিশন তুই এখান থেকে করে নিচ্ছিস। যারা ব্যাচে নেই, যদি মনে হয় এগুলো এইভাবে পড়বি, তুই ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যা। 1499 টাকা একবারই পে করতে হবে, তোর পুরো 11 পুরো 12 কভার হয়ে যাবে, একদম আপ টু 12 প্লাস একটা এক্সট্রা ইয়ার পাবি। এই 2-3 বছরে যদি তুই দেখিস, মাসে 50 টাকার কাছাকাছি হচ্ছে ফিস, কিন্তু তুই লেভেল অফ কেমিস্ট্রি শিখতে পারবি। বাকি এবার তুই যেটা মনে করবি, তোর নিচে সব লিঙ্ক ফিঙ্ক সব দেওয়া আছে, তুই করে নিতে পারবি। আর যারা পড়ছিস তারা তো বুঝতে পারছিস। দেখ এগুলো কি আছে, কোনো একটা সাদা আলোক রশ্মি যাচ্ছে, প্রিজম মধ্যে দিয়ে গেল, 7টা পার্টে ডিভাইড হয়ে গেল। পর্দা রেখেছিলাম, সামনে একটা নিরবচ্ছিন্ন বর্ণালী পেলাম, তাই না? এটা একটা বর্ণালী, মানে পরপর পরপর বর্ণগুলো রয়েছে। কিন্তু সমস্যাটা কখন হয়ে যায়, আমি যদি এই প্রিজমে সাদা আলোর পরিবর্তে কোনো একটা গ্যাসকে উত্তপ্ত করে যে আলোটা বেরোয় সেটা যদি ফেলি, মানে এখানটা আমার হাইড্রোজেন গ্যাস প্রচন্ড, ধর আমি এখানে তাপ দিচ্ছি বা ইলেকট্রিসিটি চালনা করে এটাকে উত্তপ্ত করছি, সেখান থেকে যে রেটা বেরোচ্ছে, আমি সেই রেটাকে ধরে এই প্রিজমের মধ্যে ফেললাম, আমি দেখতে পাবো সেটাও বিভাজিত হয়ে যাবে, কিন্তু বিভাজিত হয়ে যে বর্ণটা আমাকে পর্দার মধ্যে দেবে সেটা কিন্তু এরকম নিরবচ্ছিন্ন বর্ণালী হচ্ছে না। সেই বর্ণালীটায় বর্ণগুলোর মাঝে এরকম ব্ল্যাক স্পেস আছে, এরকম কালো কালো স্পেস আছে, এবং এই বর্ণালীগুলোকে আমরা বলে থাকি রেখা বর্ণালী। এগুলো পর পর নয়, এগুলো এক একটা রেখার মতো আছে, মধ্যিখানে ব্ল্যাক স্পেস, এইগুলোকেই আমরা বলে থাকি রেখা বর্ণালী, যার কথা তোকে আমি রাদারফোর্ডের সময় বলছিলাম। এগুলো দেখ কিছুটা কিছুটা করে গ্যাপ দিয়ে দিয়ে আছে, পর 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 বেরোয়নি। এই রেখা বর্ণালীর ক্ষেত্রে আমরা যখন হাইড্রোজেনের ক্ষেত্রে বিষয়গুলোকে দেখেছিলাম, দেখ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় পরীক্ষাটা করেছিলেন। তাদের মধ্যে একমাত্র বিজ্ঞানী বামারের পরীক্ষা, তোদেরকে আমি ব্যাচেও শিখিয়েছিলাম, তোরাও নিশ্চয়ই পড়েছিস বিভিন্ন জায়গাতে। বিজ্ঞানী বামার যে রেখাগুলোকে আবিষ্কার করেছিলেন সেগুলোই একমাত্র দৃশ্যমান অঞ্চলের মধ্যে ছিল। তুই দেখতে পাচ্ছিস এখানে লিম্যান করেছেন, বামার করেছেন, প্যাসেন করেছেন, ব্র্যাকেট করেছেন, ফ্রুন করেছেন, এরপরে হামফ্রিসও আছে, কিন্তু একমাত্র বামারের যে পরীক্ষাটা ছিল সেই রেখাগুলো যেগুলো পেয়েছিলেন তিনি, সেগুলো দৃশ্যমান রিজিয়নের মধ্যে ছিল, এবং সেই জন্যই আমরা সেগুলোকে দেখতে পেয়েছিলাম, বাকিগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। এবার এই যে বামারের ক্ষেত্রে যে রেখাগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেগুলোর বর্ণ ছিল এইরকম, একটা রেখা ছিল লাল, একটা ছিল নীলাভ সবুজ, একটা ছিল নীল, একটা ছিল বেগুনি। তুই খেয়াল করে দেখ, এই বরাবর দেখ তরঙ্গ দৈর্ঘ্যটা ক্রমশ বাড়ছে। দাদা মনে রাখার উপায়টা কি, আমি দেখবি শিখিয়েছিলাম, তরঙ্গ দৈর্ঘ্যটা ক্রমশ বাড়ছে। আরে প্রথম তালে যে রেখাটা পাওয়া যাবে, অবশ্যই আমরা জানি বেগুনি থেকে শুরু করে লালের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে, তাহলে একদম যে এই পাশের যে রেখাটা একদম কম তরঙ্গ দৈর্ঘ্যের রেখাটা অবশ্যই বেগুনি হবে, আর সব থেকে হাইয়েস্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে রেখাটা পাওয়া যাবে সেটা অবশ্যই লাল হবে। দৃশ্যমান রিজিয়নের মধ্যে তো এই শুরু আর এই শেষ, তাহলে একটা বেগুনি আর একটা লাল তো হতে বাধ্য। তাহলে মধ্যিখানে বেগুনি থেকে নীল হলো, নীল থেকে সবুজ, নীলাভ সবুজ হলো, আর নীলাভ সবুজ থেকে এক ঝাপে লাল হয়ে গেল। ভিপজি আর পরপর মনে পড়ে, কালার গুলোকে পরপর দেখ, মনে করতে পারছিস? ভি আই বি ব্লু পড়ছে, তারপরে জি অরে জি পড়ছে, নিশ্চয়ই মনে পড়ছে আস্তে আস্তে সবুজটা কেন পরে হলো, নীলটা কেন আগে হলো, সব কনসেপ্ট মাথার মধ্যে এখন খেলে গেছে। এইবার দাদা লালটাকে এইচ আলফা কেন লেখা হয় বললাম, হাইড্রোজেনের ক্ষেত্রে করা হয়েছিল তো, ওই জন্য প্রথম এটাকে, যেহেতু এটাকে বলা হচ্ছিল প্রথম, তাহলে এই জন্য এইচ আলফা দেওয়া হচ্ছে, তারপরে এইচ বিটা, তারপরে এইচ গামা, এইচ ডেল্টা, 4টে বর্ণালী, 4টে পটি, এরকম 4টে নাম দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন এগুলোই হচ্ছে আমি দেখতে পেলাম। এই যে লেখা আছে এখানে পুরো ডেসক্রিপশন দেওয়া আছে, 4খানা এরকম তিনি এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা নামে অভিহিত করেন, এবং তরঙ্গ সংখ্যা বলে একটা তিনি রিডবার্গের একটা ধ্রুবক, এখান থেকে রিডবার্গ সমীকরণ একটা প্রকাশ করা হয় পরবর্তীকালে। তিনি বিভিন্ন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাকচুয়ালি তোরা জানিস
এটাকে লেখা যায় নিউ বার, যেটাকে অ্যাকচুয়ালি 1/λ দিয়ে প্রকাশ করা হয় সেটাকে। এরকম ভাবে একটা রিডবার্গের ধ্রুবক লেখা হয় আর 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই n1 n2টা কি আমি তোকে সেটাও বলে দেবো একটু পরে, তুই শুধু আপাতত একটুখানি মন দিয়ে দেখতে থাক। তুই এই সমীকরণটা আপাতত বাদ দিতে পারিস, এই সমীকরণটা নিয়ে তুই জানিস, আমি তোকে তাও একটু পরে সব শেখাবো। তুই শুধু এই বর্ণগুলোকে একটুখানি দেখে নিয়েছিস, এটাই যথেষ্ট। এইবার অতিবেগুনি রিজিয়ান, অবলোহিত রিজিয়ান তোরা জানিস কেন? কারণ দেখ, শুরু হয়েছিল কি থেকে? ভায়োলেট থেকে। শেষ হলো কিসে? ভায়োলেট থেকে শুরু হয়ে রেডে গিয়ে শেষ হলো। এবার ভায়োলেটের আগে যে থাকবে সে হচ্ছে আলট্রা ভায়োলেট, রেডের পরে যে থাকবে সে হচ্ছে ইনফ্রারেড। তাহলে একদম শুরুতে করেছিল লিম্যান, যে রেখাগুলো পেলো সেগুলো আলট্রা ভায়োলেট রিজিয়নে। দেখ, বামারের আগে ভায়োলেটের আগে আলট্রা ভায়োলেট, বামারের পরে রেডের পরে ইনফ্রারেড, আর এগুলো আরো পরে যেগুলো সেগুলো হচ্ছে ফার ফার ইনফ্রারেড। অবলোহিতর মধ্যেও তুই যদি গ্যাপ একটু দেখিস সেখানে নিশ্চয়ই থাকবে অতি অবলোহিত, ফার ইনফ্রারেড। ক্যালিগুলো বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে এগুলো মুখস্থ করার জিনিস নয়, এগুলোকে অবজার্ভ করতে হয়। ব্যাচে এইভাবে শিখিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে করতে পারছি যে এবার মনে হচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে। ভায়োলেটের আগে বলি লিম্যানের ক্ষেত্রে ছিল আলট্রা ভায়োলেট, কিচ্ছু মনে রাখতে হচ্ছে না। আর রেডের পরে বলি প্যাসেন ব্র্যাকেট ফ্রুন্ডের ক্ষেত্রে ইনফ্রারেড রিজিয়নের মতো পড়ে গেছিল। এখানে এই কালারগুলো যে তৈরি হয়েছিল তারও রহস্য আছে। এই যে 4000 থেকে অ্যামস্ট্রং শুরু হচ্ছে, তাহলে 7000 কি শেষ হচ্ছে? শুরু হচ্ছে প্রথম, তাহলে বেগুনি প্রথম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তারপরে সবচেয়ে লাস্টে অবশ্যই লাল, তারপরে নীল হলো, তারপরে সবুজ হলো। সব ওই ভিপজিওরের গল্প, কারণ দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে গেছে, খতম। এইবার এই যে রিডবার্গের সমীকরণটা বলেছিলাম, এখানটা তোরাও নিশ্চয়ই জানিস, আমিও নিশ্চয়ই জানি যে আমরা এই n1 এর ভ্যালুটাকে কিন্তু প্রত্যেকটা বিজ্ঞানী অনুযায়ী ভাগ করে দিই। আমরা প্রথমেই যখন লিম্যান করি, লিম্যান যেহেতু প্রথম তাই n1 এর ভ্যালুটাকে 1 বলি, তার ক্ষেত্রে বামারের ক্ষেত্রে 2 বলি, প্যাসেনের ক্ষেত্রে 3 বলি, ব্র্যাকেটের ক্ষেত্রে 4 বলি, ফ্রুন্ডের ক্ষেত্রে 5 বলি। এই সবকটাই n1, এখানে সবকটা 2 3 4 করতে n1 এর ভ্যালুটা লিম্যানের ক্ষেত্রে 1 বলি, বামারের ক্ষেত্রে 2 বলি, প্যাসেনের ক্ষেত্রে 3 বলি, ব্র্যাকেটের ক্ষেত্রে 4 বলি, ফ্রুন্ডের ক্ষেত্রে 5 বলি, আর হামফ্রিজের ক্ষেত্রে 6 বলি। ঠিক আছে, এবং এগুলোই তুই এখানটাতেও পরপর পরপর দেখতে পাবি। লিম্যানের ক্ষেত্রে 1, বামার 2, প্যাসেন 3, ব্র্যাকেট 4, ফ্রুন্ড 5, হামফ্রিজ 6। এবং n2 যে ভ্যালুগুলো আছে সেগুলোই 1 যদি হয় এখানে তাহলে 2 থেকে ইনফিনিটি, 2 যদি হয় 3 থেকে ইনফিনিটি, 3 যদি হয় 4 থেকে ইনফিনিটি, 4 যদি হয় 5 থেকে ইনফিনিটি। এগুলো সব তোদেরকে কিন্তু পড়িয়ে দিয়েছিলাম। এই হচ্ছে রিডবার্গের সমীকরণ। রিডবার্গ ধ্রুবক 109677, কিন্তু যেখানে যে ভ্যালু দেওয়া থাকবে সেখানে সেটা বসাবে। এখানে যেমনি 109678 10⁻7 দেওয়া আছে, মিটার ইনভার্স দেওয়া আছে। ঠিক আছে, চলো এইবার কখনো কখনো এমনি তোকে প্রশ্ন দিয়ে দিতে পারে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় বা তৃতীয় এরকম তোকে কক্ষপথ সব মেনশন করে দেবে। তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হয়েছে। সব সময় মনে রাখবি, সব সময় মনে রাখবি, যেটাকে তুই পরে বসাবি, যেটা তোর n1 হবে আর যেটা তোর n2 হবে, এই দুটোর ক্ষেত্রে মনে রাখ n2টা সব সময় বড় হবে n1 এর তুলনায়। মানে যখনই তোকে বলবে তৃতীয় থেকে দ্বিতীয়তে নেমে এসেছে, তাহলে তৃতীয়টা বড়, তাহলে তৃতীয়টা কোথায় দেবো? আমি n2 এর মধ্যে দেবো। n2টা আমি সবসময় বড় করবো। দেখ, খেয়াল করে দেখ, তৃতীয় থেকে দ্বিতীয়তে নেমে এসেছে, তাহলে আমি দ্বিতীয়টাকে কোথায় বসালাম? n1 এর মধ্যে বসালাম। সবসময় ছোটটা বসাবো। আর তৃতীয় যেখান থেকে নেমে আসছে সেটা কোথায় বসাবো? n2 এর মধ্যে বসাবো। গল্প শেষ, ফিনিশ। যেটা বড় সেটাকে পরে বসাবো, যেটা ছোট সেটাকে আগে বসাবো, শেষ হয়েছে। ঠিক আছে, চলো এখান থেকে তুমি ক্যালকুলেট, এত কঠিন ক্যালকুলেশন তোকে দেবে না। ঠিক আছে, এই একটা রুল বললাম, যেখানে ধর একটা থেকে আরেকটায় নেমে এসছে, বড়টা সবসময় পরে বসাবো আর ছোটটা সবসময় আগে বসাবো। যদি বলতো পঞ্চম থেকে তৃতীয়, তুই বুঝতে পারছিস কি বলতাম। এইটা একটা প্রশ্ন এখান থেকে দিতে পারে, তোকে বলতে পারে প্রাপ্ত বর্ণালী রেখার সর্বোচ্চ সংখ্যা কত। এখানটা যেমন একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখ বলে দিয়েছে পঞ্চম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে নেমে এসেছে। তোকে কি শিখিয়েছি? এখানে দিয়ে দিয়েছে একটা, আমি ধর n লিখলাম দুখানা, একটা দিয়ে দিয়েছে তৃতীয়, একটা দিয়ে দিয়েছে পঞ্চম। যেটা বড় আছে, আমি তোকে কি শিখিয়েছি? n1 আছে, n2 আছে। এখানেও দেখ n1 আছে, n2 আছে। তোকে সবসময় কি শিখিয়েছিলাম? যেটা বড় হবে সেটা n2 হবে, তাহলে n2 এর ভ্যালুটা 5 হবে। যেটা ছোট সেটা n1, n1 এর ভ্যালুটা 3 হবে। হয়েছে। এবার ফর্মুলাটা কি? তরঙ্গ সংখ্যা, এই যে সর্বোচ্চ সংখ্যা n2 minus n1, n2 minus n1 plus 1 divided by 2, এটাই হচ্ছে ফর্মুলা।
সর্বোচ্চ রেখা কতগুলো পাওয়া যেতে পারে, না এতগুলো পাওয়া যেতে পারে। এবার ফর্মুলার মধ্যে তুই সিম্পল পুট করে দে। n2 কত, বড় সংখ্যা 5, n1 কত, ছোট সংখ্যা 3, 5 থেকে 3 নেমে এসছে, বসিয়ে দিয়েছি পরপর। তারপর 5 মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হয়ে গেল 2, 2 প্লাস 1 3 ডিভাইডেড 2, তাহলে কতগুলো রেখা পাওয়া গেল, 3টে রেখা পাওয়া গেল। ঠিক আছে, শেষ, খতম। এখানে দেখ পঞ্চম থেকে দ্বিতীয় বলেছে, ভাই পঞ্চম থেকে দ্বিতীয় বড় কোনটা, বড় দাদা পঞ্চম, তাহলে পঞ্চম বড় মানে n2 ভ্যালু 5, যেটা বড় সেটা n2, যেটা ছোট সেটা n1। শেষ। কোথায় নেমেছে, দ্বিতীয়তে নেমেছে। এবার তুইও জানিস কি করতে হবে, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হয়ে গেল 3, হয়ে গেল 4, হয়ে গেল অ্যান্সার 6। খতম। প্রাপ্ত রেখার সংখ্যা কতগুলো পেতে পারি সর্বোচ্চ, সেটাও বার করা দেখিয়ে দিলাম। এগুলো দেয় পরীক্ষায়, পঞ্চম থেকে প্রথমের মধ্যে নেমে এসছে। তুইও জানিস দাদা যেটা বড় হবে সেটাকে তুমি n2 ধরতে বলেছো, আর যেটা ছোট হবে সেটাকে তুমি n1 ধরতে বলেছো। পঞ্চম থেকে প্রথমে নেমে এসছে। এবার আমি এখান থেকে সমীকরণ দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোকে যদি এখন বলি এই 10টা রেখা কি কি একটুখানি বল, তুই কি বলবি? কোথা থেকে কোথায় নেমে এসছে দাদা, পঞ্চম থেকে প্রথমে নেমে এসছে। দেখ এইভাবে নামতে পারে, পঞ্চম থেকে চতুর্থ, পঞ্চম থেকে তৃতীয়, পঞ্চম থেকে দ্বিতীয়, পঞ্চম থেকে প্রথম, আবার চতুর্থ থেকে তৃতীয়, চতুর্থ থেকে দ্বিতীয়, চতুর্থ থেকে প্রথম। আমি এগুলো সব ব্যাচের মধ্যে শিখিয়ে দিয়েছিলাম, জাস্ট একটা রিভিশন করিয়ে দিলাম। প্রত্যেকের কাছে কিন্তু এগুলো এখন আবার মনে পড়ে গেছে। তৃতীয় থেকে দ্বিতীয়, তৃতীয় থেকে প্রথম, আবার দ্বিতীয় থেকে প্রথম। দেখ তো গুনে, 1 2 3 4 5 6 7 8 9 10, কত অ্যান্সার আছে, 10 আছে। ফিনিশ। তাহলে ওই সিম্পল ফান্ডা, বড়টাকে আমি n2 ধরবো, ছোটটাকে আমি n1 ধরবো, আমার সবকিছুর গল্প এখান থেকেই শেষ হবে। আর যদি আমাকে কখনো মেনশন করে দেয় যে কোনো একটা বিজ্ঞানীর নাম, তখন সেই বিজ্ঞানীর ক্ষেত্রে n এর ভ্যালু কত ধরতে হবে, n1 এর ভ্যালু কত ধরতে হবে, আমি কিন্তু জানি। আমাকে n1 এর ভ্যালুগুলো এখান থেকেই কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে, যে প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা বিজ্ঞানীর ক্ষেত্রে যদি বলে দেয় তাহলে n1 এর ভ্যালু এগুলি ধরতে হবে, n2 এর ভ্যালু তারপর থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক আছে। আর যদি আমাকে কক্ষপথ মেনশন করে দেয়, বড়টা কি ধরবো, ছোটটা কি ধরবো বলে দিয়েছি। যদি এরকম তরঙ্গ সংখ্যা, এরকম প্রাপ্ত রেখার সংখ্যা যদি জিজ্ঞাসা করে, তরঙ্গ সংখ্যা না, প্রাপ্ত রেখার সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা যদি জিজ্ঞাসা করে, তার ফর্মুলা কি সেটাও আমি তোকে শিখিয়ে দিয়েছি। আর এটা মনে পড়ছে রেডিয়াল অ্যাঙ্গুলার নোড, আমি এই যে পুরো জায়গাটা রয়েছে শ্রডিঞ্জার ইকুয়েশনের জায়গাটা, সেটা ব্যাচের মধ্যেই করিয়েছি। পুরো শ্রডিঞ্জার ইকুয়েশন এখানে করানো, এখন তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। আমি এই জাস্ট এখানটা একটু রেডিয়াল অ্যাঙ্গুলার নোডস গুলোর ব্যাপারে বলে দিচ্ছি। যদি তোমাকে জিজ্ঞাসা করে রেডিয়াল নোডের ইকুয়েশন কত, রেডিয়াল নোড হচ্ছে n মাইনাস l মাইনাস 1। যদি জিজ্ঞাসা করে অ্যাঙ্গুলার নোড কত হবে, তাহলে সেটা হচ্ছে l এর ভ্যালু। একদম সোজা, একদম পাতি জিনিস। ধর আমি তোকে বললাম কোনো একটা অরবাইটাল ধরে না, আমি ধর বললাম 3p অরবাইটালের ক্ষেত্রে, তোকে ডিরেক্ট জিজ্ঞাসা করবে যে 3p অরবাইটালের ক্ষেত্রে রেডিয়াল নোড কতগুলো আছে। তুই বল এখানে n এর ভ্যালু কত, 3। তুই বল এখানে p এর ক্ষেত্রে l এর ভ্যালু কত, না দাদা s এর ক্ষেত্রে 0, তাহলে p এর ক্ষেত্রে 1। আচ্ছা, তার মানে l এর ভ্যালুটা 1। তাহলে যদি বলি রেডিয়াল নোড কতগুলো আছে, না n মাইনাস l মাইনাস 1, তার মানে 3 মাইনাস 2, তার মানে হয়ে গেল দাদা একটা রয়েছে। ওকে, তার মানে রেডিয়াল নোড একটা। আমি একটু চেক করে নিই, 3p এর ক্ষেত্রে রেডিয়াল নোড আছে একটা। ওকে, অ্যাঙ্গুলার নোড কতগুলো থাকবে, না অ্যাঙ্গুলার নোড হচ্ছে যতগুলো l এর ভ্যালু হবে সেটাই হবে। l এর ভ্যালু কত, 1, তাহলে অ্যাঙ্গুলার নোড কত, 1, গল্প শেষ। এবার যদি আমাকে বলে টোটাল নোট কত, তাহলে আমি দুটোকে যোগ করতে পারবো। কিন্তু যদি আমাকে অ্যাট এ গ্লান্স কেউ জিজ্ঞাসা করে টোটাল নোট কত হবে, আমি রেডিয়াল আর অ্যাঙ্গুলারটাকে যোগ করে দেখি, তাহলে n মাইনাস l মাইনাস 1 প্লাস l। রেডিয়াল নোট হচ্ছে n মাইনাস l মাইনাস 1 প্লাস অ্যাঙ্গুলার নোট হচ্ছে l। l কেটে গেল, তাহলে টোটাল নোট হয়ে যাচ্ছে n মাইনাস 1। এই টোটাল নোট যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। টোটাল নোটের সমীকরণ n মাইনাস 1, যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা আছে সেখান থেকে 1 বিয়োগ করে দে। দেখ 3 মাইনাস 1 করলে 2 চলে আসছে, 1 প্লাস 1 করলেও 2 আসছে, গল্প শেষ। তাহলে যদি ছোটা পেরে গিয়ে থাকিস, তাহলে না দেখে 5D-টা কর দেখি, ভিডিও পজ করে কর, তারপর আমি করে দিচ্ছি এখন। রেডিয়াল নোট কত হবে বল, n মাইনাস l মাইনাস 1, n কত আছে 5, l কত আছে, d এর ক্ষেত্রে অবশ্যই 2 আছে, মাইনাস 1 মাইনাস 1,
5 - 3 হয়ে গেল 2। বল, রেডিয়াল নোডের গল্প শেষ। এখান দিয়ে দেখতেই পাচ্ছি 2 আছে। অ্যাঙ্গুলার নোড কত হবে বল? অ্যাঙ্গুলার নোডের মান দাদা এল এর ভ্যালু হয়, এল এর ভ্যালু মানে ডি এর ক্ষেত্রে অবশ্যই 2 হবে। আর টোটাল নোড কত হবে? 4 হবে। কেন টোটাল নোডের ডিরেক্ট ফর্মুলা বসালে না? টোটাল নোডের ফর্মুলা n-1, তাহলে 5 - 1 4 হবে, গল্প শেষ। তোকে এখান থেকে নোট বার করতে পরীক্ষাতে কিন্তু দেবেই। বাকি লেখচিত্র ফেকচিত্র সব আমি রাখলাম, আমাদের ব্যাচের মধ্যে এগুলো সব করানো আছে। এগুলো সব এখন ধরে ধরে প্রচুর বড় ক্লাস হয়ে যাবে, তাহলে সবকিছু দেখবি করিয়ে দেওয়া, যারা করেছিস তারা ওখান থেকে দেখে নে। আর বাকি যেগুলো যেগুলো দরকার ছিল সবই করালাম, শুধু শ্রোডিঞ্জার ইকুয়েশনটা রাখলাম ব্যাচের জন্য। ঠিক আছে, আজকের মতো এখানেই। আমি আশা করব পুরো পরমাণুর গঠন তোর হাতের মুঠোয় এনে দিয়েছি। তোরা যেগুলো যেগুলো পড়েছিলি সেগুলো তোকে আরেকবার করে রিভাইজ করিয়ে দিয়েছি। এবার তোকে যেভাবে ব্যাচের মধ্যে শিখিয়েছিলাম পুরো প্রত্যেকটা জিনিস তোর মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম। যারা অন্যান্য জায়গা তো পড়েছিস, আশা করব মাথার মধ্যে পুরো পরমাণুর গঠনটা ঢুকে গেছে, রিভাইজ হয়ে গেছে একবার। সবাই খুব ভালো করে বাড়িতে পড়, দেখবি এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোকে রিভিশন করিয়ে দেব। আসছে বন্ডিং, আসছে। তুই ওটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলি তো? আসছে বন্ডিং, আসছে বন্ডিং। আমার আগের বছরের একটা বিরাট বড় রিভিশন ক্লাস আছে, আমি ওটার মধ্যে প্রবলেম প্র্যাকটিস গুলোকে ইনক্লুড করবো, করে ওটা দেবো। ওই ক্লাসটাকে দেখবি আমি আগের ওই চ্যানেলটার মধ্যে ছিল, আমার যেটা মেন চ্যানেল আর কি, মেন বলবো না, যেটা 10-এর জন্য যে চ্যানেলটা অ্যাডভেঞ্চার একাডেমি, ওটার মধ্যে আছে। ওটার মধ্যে প্রায় 1,15,000 জন যুক্ত হয়ে গেছে। তোরাও ছিলি ওখানে, আছিস তোরাও, এখানেও আছিস তোরা। ঠিক আছে, তো ওখানে আমি দিয়েছিলাম ভিডিওটা, ওখান থেকে এখন আমি সরিয়ে নিয়েছি এখানে দেবো বলে। এখানে দেবো, তার মাঝে মাঝে কোয়েশ্চেন প্র্যাকটিস ঢোকাবো, নিয়ে ভিডিওটাকে আরো বড় করবো, বড় করে তোদেরকে দেবো পুরো বন্ডিং এর 1 শট। ঠিক আছে, চ। আর স্ট্রাকচার অফ অ্যাটম দিয়ে দিলাম, পিরিয়ডিক টেবিলও দিয়ে দেবো। যদি বলিস ওর চ্যাপ্টারটা সোজা লাগে না কারোর, গ্যাসটা দিতে হবে, সলিডটা দিতে হবে, সব আমার মাথার মধ্যে আছে। 1 শট দেবো। 1 শটের থেকেও বড় কথা কোয়েশ্চেন প্র্যাকটিস দিতে হবে। কোয়েশ্চেন প্র্যাকটিসটা বেশি দরকার। 1 শট কোনো 11-এর ক্ষেত্রে 1 শট দরকারই পড়ে না, সত্যি কথা। তবে হ্যাঁ, রিভিশনের জন্য ঠিক আছে। পড়ার কিন্তু পুরোটাই তোমাকে ব্যাচ থেকে পড়তে হবে, ডিটেলে শিখতে হবে। ঠিক আছে, এগুলো তো জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, তুইও বুঝতে পারলি, প্রত্যেকটা জিনিস তোর মনে পড়েও গেছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা। আর নিচে কমেন্ট করে জানা টোটাল ক্লাসটা করে কেমন লাগলো।